একসময়ের জনপ্রিয় ক্রাইম নোবেলিস্ট, যার কলমের খোঁচায় অপরাধীরা কাঁপত, আলজাইমারে আক্রান্ত হয়ে সে এখন নিজেকে ভুলতে বসেছে। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই তার একমাত্র মেয়ে বাবার চিকিৎসার টাকা জোগাতে তাদের পুরনো বাড়িটি বিক্রি করতে চেষ্টা করছে। কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন, তার বাবা সবকিছু ভুলে গেলেও 30 বছর যাবৎ ওই বাড়িটিকে আগলে রেখেছে। কোনো মতেই সেই বাড়িটি বিক্রি করতে দিবে না। হঠাৎ এক রাতে সেই বাড়িতেই একটি ভয়ানক ঘটনা ঘটে যায়। ওই নোবেলিস্টের মেয়ে তার বাবাকে খুঁজতে খুঁজতে সেই বাড়িতে গিয়েই দেখে তার বাবা রক্তাক্ত এক নারীর মৃতদেহের পাশে বসে আছে, হাত ও শরীরে রক্ত। কিন্তু সেই কি ওই নারীকে খুন করেছে, নাকি সে কোনো ষড়যন্ত্রের শিকার, সে তো নিজেও বলতে পারছে না। তবে তার মেয়ে বিশ্বাস করে তার বাবা হয়তো খুন করেনি, আর তার বাবাকে বাঁচাতে হলে তাকে এখন আগে ওই নারীর পরিচয় খুঁজে বের করতে হবে। জানতে হবে এই বাড়িতে এক্স্যাক্টলি কি ঘটেছিল। আলজাইমারে আক্রান্ত একজন ব্যক্তি যে নিজেকেই চিনতে পারে না, সে কেন এখানে এসেছিল? কি রহস্য লুকিয়ে আছে এই পুরাতন বাড়িতে? জানতে হলে দরজা জানালা বন্ধ করে চুপচাপ বসে পড়ুন, কারণ আজ আমরা এই মিস্ট্রি সলভ করতে এমন এক অন্ধকারে প্রবেশ করব যার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো রহস্য। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ নভেম্বর স্টোরির কথা। 16 নভেম্বর 1995 আপ্পানকোবির নেল্লাইয়ের সড়কে একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। ওই সময় বাসে থাকা 43 যাত্রী ঘটনাস্থলে মারা যায়। তবে ভাগ্যক্রমে 2 বছরের একটি মেয়ে সেদিন বেঁচে গিয়েছিল। আমি মাত্র যে ঘটনার কথা বললাম, এই ঘটনাটি ভালো করে মনে রাখবেন। আমি এই ঘটনাতে আবার ফিরে আসব। সিন চলে আসে 2019-এ হায়দ্রাবাদে। আমাদের মাধি নামে একটি মেয়েকে দেখানো হয়। মাধি তখন গভীর ঘুমে। পাশে সাবিত্রী নামে এক নারী আলমারি থেকে বেশ কিছু টাকা আর কাপড় নিয়ে মাধিকে একটি চেতনানাশক ইঞ্জেকশন পুশ করে। এরপর 3টি ছেলেকে কল করে জানিয়ে দেয় কাজ হয়ে গেছে। পরবর্তী দৃশ্য চেন্নাই। আমাদের অনুরাধা নামে এক এথিক্যাল হ্যাকারকে দেখানো হয়, ডাকনাম অনু। অনুর বাবা একসময় অনেক জনপ্রিয় নোবেলিস্ট, কিন্তু আলজাইমারে আক্রান্ত হয়ে বহুদিন যাবতই ভুগছে। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এজন্য অনু তাদের পুরনো যে বাড়িটা আছে সেই বাড়িটা বিক্রি করতে বহুদিন যাবত চেষ্টা করে আসছে। কিন্তু অনু যখনই কোনো বায়ারকে রাজি করায়, তখনই তার বাবা রেজিস্ট্রি অফিসে আসতে নিষেধ করে দেয়। কারণ অনু যতই চেষ্টা করুক না কেন, অনুর বাবা কিছুতেই সেই বাড়িটি বিক্রি করতে দিচ্ছে না। যে জন্য অনুকে মাঝে মধ্যেই বায়ারদের এবং রেজিস্ট্রি অফিসের সকলের বিভিন্ন কথার সম্মুখীন হতে হচ্ছে। তবে আজকেও একই রকম ঘটনা ঘটায়। বায়ার অনুকে কল করে বলে, এখানের ঘটনা নিয়ে মন খারাপ করো না, বায়ার নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু তোমার বাবাকে রাজি করানোর ব্যবস্থা করো। আর তারপরে যদি রাজি নাই হয়, বাড়ি বিক্রি করার জন্য আরও অনেক উপায় আছে। এ হচ্ছে অনুর বন্ধু মালার। মালার তামিলনাড়ু পুলিশের রেকর্ড ব্যুরোর সকল ডাটা ডিজিটালাইজ করার কন্ট্রাক্ট নিয়েছে, কিন্তু কাজের তেমন কোনো অগ্রগতি নেই। তার উপর আবার আজ সকালে সিস্টেম ক্র্যাশ করায় কোনো কাজই করা যাচ্ছে না। মূলত মালার অনুর ভরসাতেই এই টেন্ডারটি নিয়েছে। অনু অফিসে এসে সিস্টেম অ্যানালাইজ করে বুঝতে পারে কেউ তাদের সিস্টেম হ্যাক করার চেষ্টা করেছে, এমনকি সিসিটিভি পর্যন্ত হ্যাক করে ফেলেছে। তামিলনাড়ু পুলিশের এফআইআর ডাটা সিস্টেমে আছে। যদি একবার হ্যাক হয়ে যায়, তবে সকল তথ্য হ্যাকারের হাতে চলে যাবে। অনু কম্পিউটারে তেমন কিছু করতে না পেরে একসময় সার্ভার চেক করতে গিয়ে দেখে এখানেই হ্যাকার একটি ডিভাইস কানেক্ট করে রেখেছে। অনু সাথে সাথে ডিভাইসটি খুলে ফেলে। সোজা সার্ভারের সাথে ডিভাইস লাগিয়েছে। তার মানে যেই হ্যাক করতে চেষ্টা করুক না কেন, সে নিজে বা কারো সহায়তা নিয়ে এই ডিভাইসটি এখানে লাগিয়েছে। আর এই জন্যই সিসিটিভি হ্যাক করা হয়েছে। তাই যেই কাজটা করেছে ধরার একটি উপায়, তা হলো তাকে আবার হ্যাক করতে দেয়া। মানে পরবর্তীতে যদি সে হ্যাক করার চেষ্টা করে, তখন অনু তাকে ট্রেস করতে পারবে। আবার 15 দিনের মধ্যে ওয়েবসাইটটি টেস্ট রান করতে হবে। 16 নভেম্বর শেষ ডেট। যতক্ষণ হ্যাকারের তথ্য না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সার্ভারে নতুন কোনো এফআইআর আপলোড করা যাচ্ছে না। এ পর্যন্ত 1999 পর্যন্ত যে এফআইআর ছিল, সবগুলো ফাইলে আপলোড করা হয়েছে। তাই অনুর ধারণা 16 তারিখে যেহেতু তাদের টেস্ট রান, ওই দিন হয়তোবা এই হ্যাকার আবারও হ্যাক করার চেষ্টা করবে। এমনকি অনু এটাও ধারণা করছে সে হয়তো রিসেন্ট কোনো এফআইআর ফাইল খুঁজছে, আর সেটা তার কাছে হয়তো খুবই গুরুত্বপূর্ণ। না হলে কেউ এত রিস্ক কেন নেবে? তাই অনু মালারকে বলে, তুমি এক কাজ করো, 1989 থেকে 2008 পর্যন্ত যে সকল ফাইল আছে সব মেইন সার্ভারে আপলোড করে দাও। আর গত বছর পর্যন্ত রিসেন্ট যে ফাইল আছে সব ব্যাকআপ সার্ভারে আপলোড করে রাখো। আমরা 16 তারিখে একসাথে আপলোড করব।
আর যতটুকু আমার মনে হয় ওই দিন ও আবার চেষ্টা করবে, তখন আমরা ওকে ধরতে পারবো। কারণ হ্যাকার এক্স্যাক্টলি কোন ফাইলটি চাচ্ছে সেটা তো এতগুলো ফাইলের মধ্যে অনুদের খুঁজে বের করা সম্ভব নয়। যদিও অনুর কথা মতোই মালারকে এখন সব কিছু করতে হচ্ছে, তারপরও সে ধার দেনা করে কন্ট্রাক্টটি নিয়েছে। সঠিক সময়ে কাজ শেষ করতে না পারলে সে একদম পথে বসে যাবে। তাই অনুর ভরসায় না বসে থেকে মালার তার আরেক বন্ধু বিনুকে এই রেকর্ড বোর্ডের সিসিটিভি হার্ড ডিস্কটি দিয়ে হ্যাক হওয়া ফুটেজগুলো রিটাইপ করে দেওয়ার অনুরোধ করে। কারণ কে বা কারা হ্যাক করার চেষ্টা করছে সেটা জানার পরই তারা তাদের পরবর্তী কাজ শুরু করতে পারবে। এদিকে অনু অফিসের কাজ শেষ করে বাড়িতে ফিরছে। অনু ট্রেনে বসে বসে তার বাবার কথাগুলো ভাবছিল। ইনি হচ্ছে অনুর বাবা গণেশন। একসময় অনেক বড় একজন নোবেলিস্ট, অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। কিন্তু হঠাৎ করে আলজাইমার আক্রান্ত হয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে তার সব স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছে। তবে তার জীবনের শেষ একটি নোবেল লেখার ইচ্ছা ছিল। তাই আলজাইমার তাকে পুরোপুরি গ্রাস করে ফেলার আগেই গণেশন অনুকে বলেছিল, আমার কাছে শেষ একটি স্টোরি আছে, আমি হয়তো একা লিখে শেষ করতে পারবো না, তাই ওই স্টোরিটি লিখতে তোমাকে এখন আমাকে সহযোগিতা করতে হবে। অনু তার বাবাকে কথা দিয়েছিল অনুর বাবার স্টোরিটি অনু কমপ্লিট করে দিবে। তবে এরপরে ধীরে ধীরে আলজাইমার অনুর বাবাকে পুরোপুরি গ্রাস করে নেয়। হঠাৎ তার নিজেকে মনে থাকে, হঠাৎই সব কিছু ভুলে যায়। কিছুক্ষণ আগে কি ঘটেছিল নিজেও বুঝতে পারে না। তবে গণেশনের বিষয় আরেকটি বিষয় জানিয়ে রাখি, গণেশন মাঝে মাঝেই একটি খালি চেয়ারের দিকে তাকিয়ে কুজানদাই নামে কোনো এক ব্যক্তিকে অনুভব করে এবং তার সাথে অনবরত কথা বলে, তার সাথে জীবনে ঘটে যাওয়া সব কিছু শেয়ার করে। কিন্তু কে এই কুজানদাই, আদৌ তার অস্তিত্ব আছে কি না নাকি পুরোটাই তার কল্পনায়, সেটা অনুও জানে না। এ হচ্ছে ভীমলা, অনুদের বাড়িতে কাজ করে এবং অনুর বাবা গণেশনকে সার্বক্ষণিক দেখাশোনা করে। তাকে খাওয়ানো, তার গোসল করানো, এমনকি তার প্রতি সময়তে ওষুধ দিতে হয়, সবই ভীমলাই মেনটেন করে। কারণ অনুকে অনেক রাত পর্যন্ত বাইরে থাকতে হয়। প্রতিদিনের মতো অনু বাড়িতে ফিরে তার বাবার ঘরে গিয়ে চেক করে দেখে তার বাবা শুয়ে পড়েছে। ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় কয়েকটি কাগজ ফেলা, মানে দিনের বেলা হয়তোবা তার বাবা কিছু লিখতে চেষ্টা করেছিল, লিখতে না পেরে ফেলে রেখেছে। অনু সেগুলো ড্রয়ারে রেখে নিজের রুমে চলে যায়। আর এরপরই গণেশন উঠে আবারও চেয়ারের দিকে তাকিয়ে কুজানদার সাথে কথা বলতে শুরু করে, যেটা সে সবসময় করতে থাকে। সিন চলে যায় পরদিন সকালে। গতদিন যে ব্রোকার অনুর বাড়িটি বিক্রি করার চেষ্টা করছিল সে অনুকে কল করে জানায় সে আজ নতুন এক ক্লায়েন্ট পেয়েছে, তারা আজ দুপুর 2:30 ওই বাড়িটি দেখতে আসবে। তাই অনুকেও থাকতে অনুরোধ করে। এদিকে প্রতিদিনের মতো ভীমলা আজ সকালেও কাজে এসেছে, কিন্তু গণেশনের রুমে যাওয়ায় সে রাগের বসে একটি গ্লাস ভেঙে ভীমলাকে দোষারোপ করছিল। সে বলছিল, আমার রুমে আর কখনো আসবে না, তুমি আমার পিছে পিছে কিছু একটা করার চেষ্টা করছো। অনু বুঝতে পারে তার বাবা রেগে গেছে, তাই অনু ভীমলাকে বাঁচাতে গণেশনকে গতকালে লেখা কাগজগুলো আনতে বলে। গণেশন যখন কাগজ আনতে চলে যায় সেই সুযোগে ভীমলা সেখান থেকে সরে একটু পর আবার সামনে দিয়ে আসায় গণেশন মনেই করতে পারছে না কিছুক্ষণ আগে সে ভীমলাকে বকা দিচ্ছিল। ওই যে আপনাদের বলেছিলাম না, গণেশন কখন কি করে একটু পরে সব কিছু ভুলে যায়। এদিকে মালারের হাতে সময় আছে মাত্র 15 দিন, তাই এত কম সময়ের মধ্যে কাজ শেষ করতে সে 15 জন কর্মী নিয়োগ দেয় এবং তাদেরকে এই সময়ের মধ্যে সকল ডেটা তাদের সফটওয়্যারের মধ্যে আপলোড করতে নির্দেশ দেয়। আবার অনুকেও দেখা যায় অফিসে না গিয়ে ক্লায়েন্টকে ওই বাড়িটি দেখাতে গিয়েছে, কিন্তু ব্রোকার যে ক্লায়েন্ট নিয়ে এসেছিল সে বাড়িটি দেখে একদমই পছন্দ করছে না। তার কথা, এত পুরাতন আর এরকম বাড়ি কেউ কিনবে? শুধুমাত্র জমি বিক্রি করতে হলে এক বিষয়। আবার খবর পেয়ে মালারও অনুর সাথে দেখা করতে এসেছে। ব্রোকার ওই ক্লায়েন্টকে বিদায় করে অনুকে জানায় তার তো বাড়ি খুব পছন্দ হয়েছে, আমি তার সাথে কথা বলে ডেট ফিক্স করে ফেলব। অনুর কথা আমাকে সত্যিটা বলুন। আর আপনি বলেছিলেন বাবা রাজি না হলেও আরও উপায় আছে। ব্রোকার তখন অনুকে বলে, আমরা ডাবল ডকুমেন্ট তৈরি করে এক ক্লায়েন্টের কাছে বিক্রি করে অন্য ক্লায়েন্টকে দিয়ে কোর্টে ডিফেন্ড করাতে পারি। আর তাতেও যদি কাজ না হয় তাহলে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে তোমার বাবার ডেথ সার্টিফিকেট তৈরি করে তারপর এই বাড়িটি বিক্রি করা। তোমাকে শুধু সাইন করে দিতে হবে। শোনা মাত্রই মালার উত্তেজিত হয়ে ওই ব্রোকারকে বলে, নিজের সুবিধার জন্য তুমি এমন বুদ্ধি দিচ্ছ? অনু উল্টো মালারকে শান্ত হতে বলছিল। মালারের কথা, দোষ তো ওদের নয়, দোষ তো তোমার, কারণ তুমি পাগল হয়ে গিয়েছ। এই জন্য তো সবাই তোমাকে ধোকা দিতে চেষ্টা করছে। আর এসব শুনে ব্রোকার বলে যায়, আমি তো আপনাদের সাহায্য করতে চেষ্টা করছিলাম, এখন মনে হচ্ছে আমারই ভুল। এই বাড়ি কোনোভাবে তোমরা বিক্রি করতে পারবে না, চেষ্টা করে দেখতে পারো। দয়া করে বাড়ি বিক্রির জন্য আমার কাছে আসবে না, আমার তো সময় নেই বলে সে চলে যায়। কিন্তু অনুর কথা আমাকে কে বাধা দিল সেটা আমার বিষয় না, যে কোনো মূল্যে আমি বাড়িটি বিক্রি করেই ছাড়ব। এরপর অনু আরও কয়েকজন ব্রোকারের সাথে দেখা করে তাদেরকেও বাড়িটি দেখায়।
অনু বাড়িটি বিক্রি করতে সর্বোচ্চ চেষ্টা করছে, আর বাড়ি বিক্রি করার চেষ্টায় সে নিয়মিত অফিসেও যাচ্ছে না, মালারের কাজও করতে পারছে না। মালারও পড়ছে এক বিপদে। আবার অনুও বুঝতে পারছে বাড়ির যে কন্ডিশন, এই কন্ডিশন দেখে কেউই বাড়িটি কিনতে চাইবে না। তাই অনু বাড়িটিকে নতুন করে রং করাচ্ছে। এমনকি কোনো বায়ার যদি অনুর বাড়িতে এসে কথা বলে, অনুর বাবা ও বাড়ি বিক্রির কথা জানতে পেরেই তাদের উপর উত্তেজিত হয়ে তাদেরকে বের করে দেয়। যে জন্য অনু তার পরবর্তী বায়ারদেরকে বাড়িতে না এনে কফি শপে নিয়ে কথা বলতে শুরু করে। একের পর এক বায়ার আসছে, কথা হচ্ছে, কিন্তু কোনোভাবেই বাড়ি বিক্রি হচ্ছে না। এদিকে গণেশানের পরিস্থিতিও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ভীমলা তাকে যতবারই ওষুধ দিচ্ছে, সে ওই ওষুধগুলো না খেয়ে ঘরের আনাচে কোনাচে সেগুলো লুকিয়ে রাখছে। এর মধ্যে একদিন পেইন্টিংয়ের কাজ শেষ হওয়ার পর অনু ঘরে তালা দিয়ে বাড়িতে ফিরছিল। তখনই রাস্তার পাশে লন্ড্রির কাজ করা এক ব্যক্তি অনুর সাথে দেখা করে এবং অনুকে বলে সে অনুর বাবা গণেশানকে ভালো মতো চিনে। এমনকি প্রতি বছরের 16 নভেম্বরে গণেশন এই বাড়িতে আসে, তবে গত বছর এখানে আসেনি। এটা শুনে অনু একটু অবাক হয়, কারণ অনুর বাবা যে প্রতি বছর 16 নভেম্বর দিন এখানে আসে সেটা অনু জানত না। আর গত বছর থেকে তার আলজাইমারের সমস্যা দেখা দিয়েছে, সেজন্য হয়তোবা গত বছর আসতে ভুলে গিয়েছে। সিন চলে যায় অনুর বাড়িতে। গণেশানকে সুস্থ করতে অনু কত চেষ্টা করছে, কিন্তু গণেশান কিছুতেই বাড়িটি বিক্রি করতে দিচ্ছে না। তাই ভীমলা গণেশানকে বিভিন্ন কথা শোনাচ্ছিল যে মেয়েটা কত কষ্ট করছে আর তোমার কোনো চিন্তাই নেই। গণেশন তখন কুজানদার সাথে কথা বলছিল, মানে যাকে সে কল্পনা করে। গণেশন তার সাথে কথা বলতে বলতে একসময় ভীমলার দিকে একটু ছুরি নিয়ে এগিয়ে যায়, কারণ গণেশন ঘরে বসে কার সাথে কথা বলে, কি নিয়ে কথা বলে, ভীমলা সবকিছুই জানে। গণেশন ভাবছে ভীমলা হয়তোবা অনুকে সবকিছু বলে দিতে পারে। তাই গণেশনের কথা ভীমলাকে মেরে ফেলতে হবে, না হলে অনু সব জেনে যাবে। তাই গণেশন ভীমলাকে মারতেই যাচ্ছিল। ভাগ্যক্রমে অনু এসে পড়ায় অনু ভীমলাকে গণেশনের হাত থেকে বাঁচিয়ে দেয়। এরপর তারা গণেশনকে হসপিটালে নিয়ে যায়। ভীমলা আলাদাভাবে ডক্টরকে তার স্টেটমেন্ট দেয় এবং বাড়িতে কি কি ঘটে, গণেশন কখন কি করে সবকিছু জানায়। ডক্টর অনুকে ডেকেও সবকিছু শোনায় যে আসলে কি ঘটছে। মূলত গণেশনের সমস্যাটা যখন দেখা দিয়েছিল, ডক্টর তখন থেকেই তাকে হসপিটালে রাখতে বলছিল, কারণ এই ধরনের রোগীদের হসপিটালে রেখে ট্রিটমেন্ট করাতে হয়, সঠিক সময় ওষুধ দিতে হয়। সেটা যদি বাড়িতে রেখে না করা হয় তাহলে ওই পেশেন্টটা অনেক বেশি ভয়ানক হয়ে দাঁড়ায়, যেটা এখন হয়েছে। এই জন্য ডক্টর অনুকে দায়ী করছে, কারণ অনু তার বাবাকে পেশেন্ট হিসেবে দেখতে চাচ্ছে না। সাথে সে অনুকে এটাও বলে, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি, তোমার বাবাকে সুস্থ করার একটা উপায় আছে, তবে সেটা কতটুকু কাজ করবে তা আমরা গ্যারান্টি দিতে পারছি না। একটি থেরাপির মাধ্যমে তাকে হয়তো সুস্থ করা যেতে পারে, তবে তার জন্য 80 লক্ষ টাকা খরচ হবে। কিন্তু অনু এত টাকা কোথায় পাবে? সেজন্যই তো মূলত অনু ওই বাড়িটি বিক্রি করার চেষ্টা করে আসছে, কিন্তু তার বাবার কারণে পারছে না। একদিকে অনু ডক্টরের সাথে কথা বলছিল, আর অন্যদিকে গণেশান ভীমলার সাথে কথা বলতে বলতে হসপিটাল থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখনই ভীমলা এসে অনুকে জানানো মাত্র অনু তার বাবাকে আটকায় এবং তার বাবাকে সবার সামনে ইচ্ছা মতো বকা দেয়, কারণ অনু তো তাকে সুস্থ করার জন্য এত চেষ্টা করছে। তবে গণেশানের একটি কথা, কোনো কিছুর মূল্যে সে বাড়িটি বিক্রি করতে দিবে না। এমনকি সে অনুকে এটাও বলে, তুমি আমাকে প্রমিস করো তুমি বাড়িটি বিক্রি করবে না। বৃদ্ধ বাবার আকুতি অনুও ফেলতে পারছে না। বাবাকে কথা দিল অনুকে তো যে কোনো মূল্যে বাড়িটি বিক্রি করতে হবে, কারণ বাবাকে সুস্থ করার শেষ সুযোগটা তাকে নিতে হবে। তাই অনু আবার সেই ব্রোকার সাথে দেখা করে সে যে বুদ্ধিটা দিয়েছিল, মানে গণেশনের ফেক ডেথ সার্টিফিকেট তৈরি করার, তাকে সেভাবে কাজ করতে বলে যে আপনি ফেক সার্টিফিকেট তৈরি করুন, বাকিটা আমি করব। এরপর অনু বাড়িতে ফিরলে অনুর সাথে গতকাল যে লন্ড্রি ম্যানের কথা হয়েছিল সে অনুকে কল করে জানায় সে এক পার্টিকে বাড়িটি দেখিয়েছে। অনু যে প্রাইস বলেছে তাতে তারা রাজি, আগামীকালে অ্যাডভান্স করতে চাচ্ছে। কিন্তু তারা যখন আসতে যাচ্ছে অনুর তখন অফিসে কাজ থাকায় অনু বলছিল তাদের সন্ধ্যার পরে আসতে। লন্ড্রিম্যান তখন বলে ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলছি, দেখি তারা রাজি হয় কিনা। আবার এদিকে মালারও কোনো কাজ করতে পারছে না, কারণ যতক্ষণ পর্যন্ত অনু এই সমস্যার সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত তো সে কিছু করতে পারছে না। এতদিন অপেক্ষার পর অবশেষে অনু অফিসে এসেছে। আবার অনু যেমনটা বলেছিল, মালার তার লোকজন দিয়ে যতগুলো এফআইআর ফাইল ছিল সব ব্যাকআপ সার্ভারে আপলোড করে রেখেছিল। তাই অনু আজ ওই সকল ফাইলগুলো মেইন সার্ভারে আপলোড শুরু করে। আর অনু যেমনটা ধারণা করেছিল, ওই হ্যাকার আজ আবার সার্ভার হ্যাক করার চেষ্টাও করে। এমনকি একসময় সে সার্ভার অ্যাক্সেস পর্যন্ত নিয়ে নেয়, যে জন্য অনুর কম্পিউটার ব্যতীত বাকি যে কম্পিউটারগুলো ছিল সবগুলো সার্ভার ফ্রিজ হয়ে যায়। তবে অনুর ধারণা যে এই সার্ভার হ্যাক করার চেষ্টা করছে সে নিশ্চয় জানে এখানে কতগুলো কম্পিউটার আছে, আর এই সবগুলো লেটেস্ট কম্পিউটার। এই জন্য সে হয়তোবা
এই সব কিছু সম্পর্কে অবগত। এই জন্য অনু তার কাছে থাকা অনেক পুরাতন মডেল একটি ল্যাপটপে এই সার্ভারটি ওপেন করে। মূলত হ্যাকার যেহেতু সার্ভারের অ্যাক্সেস নিয়ে নিয়েছে, তাই অনু যদি একবার এই সার্ভারের অ্যাক্সেস নিতে পারে তাহলে হ্যাকারের অ্যাড্রেস পর্যন্ত সে বের করতে পারবে। আর অনু যে এত পুরাতন একটি ল্যাপটপের মাধ্যমে ওই সার্ভারের অ্যাক্সেস নিতে যাবে সেটা হ্যাকার হয়তোবা কখনো চিন্তা পর্যন্ত করেনি। এই জন্য অনু অনেক চেষ্টার পর আবারও সার্ভারে অ্যাক্সেস করতে পারে। এমনকি একসময় নেটওয়ার্কের সাথে কানেক্ট করে ওই হ্যাকারের আইপি অ্যাড্রেস পর্যন্ত ট্রেস করে ফেলে। তবে ওই হ্যাকার এক্স্যাক্টলি কোন ফাইলটি ট্রেস করার চেষ্টা করছিল বা কোন ফাইলটির জন্য সিস্টেমটি হ্যাক করেছিল সেটা পুরো সিস্টেমের ডাটা স্ক্যান করলেই বের করা যাবে। তাই অনু আগামীকাল সিস্টেম স্ক্যান করার সিদ্ধান্ত নিয়ে আজকের মতো বাড়িতে চলে যায়। অনু যখন ট্রেনে বসে যাচ্ছিল প্রতিদিনের মতো ভীমলাও কল করে জানিয়ে দেয় গণেশানকে ওষুধ দিয়ে এসে ঘুম পাড়িয়ে নিজের বাড়িতে চলে যাচ্ছে। অনু বলে, সমস্যা নেই, তুমি চলে যাও, আমি এসে বাকিটা দেখব। এরপর অনু যখন সিটে বসেছিল তখনই আমরা অনুর সামনে সাবিত্রার সেই মাথি নামে মেয়েটিকে দেখতে পাই, যে দৃশ্যটা আমরা সিরিজের প্রথম অংশে দেখেছিলাম। মানে সাবিত্রী মাথিকে একটি চেতনানাশক দিয়েছিল। এখানে আমরা দেখতে পাই মাথি মূলত বুদ্ধি প্রতিবন্ধী। মাথি বারবার অনুর কাছে থাকা কিছু একটা নেওয়ার চেষ্টা করছিল আর সাবিত্রী বাধা দিচ্ছিল, যে জন্য অনু বুঝতে পেরে সাবিত্রীর গোপনে মাথিকে চকলেট দিচ্ছিল। আর চকলেটগুলো পেয়ে মাথিও খুব খুশি। আবার সাবিত্রীকে কেউ একজন কল করে সামনের স্টেশনের কথা বলছিল, কিন্তু এক্স্যাক্টলি কোন স্টেশন সাবিত্রী বুঝতে পারছিল না। তাই সাবিত্রী অনুর কাছে সামনের স্টেশনের কথা জানতে চাইলে অনু সাবিত্রীকে সামনের স্টেশনের নামটি বললে সাবিত্রী ওই ব্যক্তিদের জানিয়ে দেয়। আর কথা মতো ট্রেনটিও স্টেশনে আসা মাত্রই মাথিকে নিয়ে ওই স্টেশনে নেমে যাচ্ছিল। তবে অনু সাবিত্রীর কাছে মাথির বিষয় জানতে চায় যে ওর সমস্যাটা কি। যাওয়ার আগে সাবিত্রী বলে যায় জন্ম থেকেই ওর এই মানসিক সমস্যা। এরপর অনু বাড়িতে ফিরেই দেখে তার বাবা ঘরে নেই। অনু সাথে সাথে ভীমলাকে কল করে। ভীমলাও জানে সে বাড়িতেই রেখে এসেছিল। অনু বাড়ির আশেপাশে তল্লাশি করে, কিন্তু কোথাও পাচ্ছে না। তখন অনুর মনে পড়ে অনুর বাবা প্রতি বছর 16 নভেম্বরে তাদের ওই পুরাতন বাড়িতে যেত। আজ তো 16 নভেম্বর, তাই অনুর ধারণা তার বাবা হয়তোবা সেখানে যেতে পারে। এই জন্য অনু তাদের বাড়িতে যায় আর গিয়েই দেখে অনু যে দরজা বন্ধ করে রেখে গিয়েছিল সেটি খোলা। আর এরপরই অনু ভিতরে গিয়ে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য অনু মোটেও প্রস্তুত ছিল না। অনু দেখে তার বাবা এক কোণে বসে আছে, পাশেই রক্তাক্ত অবস্থায় এক নারীর মৃতদেহ পড়ে আছে। অনু তার বাবার কাছে গেলে অনুর বাবা বারবার বলছিল শেষ পর্যন্ত মরেই গেল। আর অনু লক্ষ্য করে এটা তো সাবিত্রীর লাশ, যার সাথে তার কিছুক্ষণ আগেই ট্রেনে দেখা হয়েছিল। কিন্তু কে এই সাবিত্রী যার সাথে তার ট্রেনে দেখা হলো? সে এখানে কি করে এলো? সাবিত্রী কিভাবে মারা গেল? অনুর বাবা এখানে কি করছে? অনু কোনো কিছু হিসাব মেলাতে পারছে না। এর মাঝে আমাদের একটি পুরনো ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই এক নারী বাচ্চা জন্ম দেওয়ার সময় বাচ্চার জন্ম দিয়ে মারা গিয়েছিল। ওই বাচ্চাটির দায়িত্ব তখন চার্চের উপর এসে পড়ে। আর চার্চের তৎকালীন প্রধান সিস্টার ওই বাচ্চাটির দায়িত্ব নেয়। তিনি নিজে হাতে ওই বাচ্চাটিকে বড় করতে শুরু করে। তিনি পেশায় একজন জেনারেল সার্জনও ছিল। এখানে যত রকম সার্জারি তার নিজের হাতেই হতো। বাচ্চাটিও বড় হওয়ার সময় তার সার্জারি করা দেখে দেখে এই পেশার প্রতি তার মধ্যে একটা আগ্রহের সৃষ্টি হয়। এই ঘটনাটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। পুরো সিরিজের মাঝে মাঝেই এই ঘটনার পরবর্তী দৃশ্যগুলো আলোচনা করা হবে, তাই এই ঘটনার কথা মনে রাখবেন। কারণ বর্তমান সময়ে যে স্টোরি চলছে তার মাঝে এই পুরনো স্টোরিটিও চলতে থাকবে। তো এখান থেকে আবার সিন চলে যায় বর্তমান সময়ে। ওই ঘটনার পরবর্তী দিন সকাল হতেই পুলিশ এবং ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা এসে পুরো ঘর থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করে। অনু আর মালারকেও দেখা যায় বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছে। ইনি হচ্ছেন ইন্সপেক্টর সুদালাই। সুদালাই আসার সাথে সাথে একজন কনস্টেবল তাকে জানায় পাশের যে লন্ড্রিম্যান আছে সেই সকালবেলা এখানে বডি থেকে তাদেরকে খবর দিয়েছে। মানে ওই লন্ড্রিম্যানের কথা বলছে যে অনুর সাথে কথা বলেছিল। তার মানে অনু তাদেরকে খবর দেয়নি। আর ইনি হচ্ছেন ফরেন্সিক এক্সপার্ট পরম থামান। সুদালাই পরম থামানের কাছে এখানের ঘটনার বিষয়ে জানতে চাইলে পরম থামান প্রথমে সুদালাইকে ভিতরে নিয়ে যায় আর ওই মহিলার বডিটি দেখায়, যেখানে আমরা দেখতে পাই গতরাতে আমরা দেখেছিলাম রক্তাক্ত অবস্থায় বডিটি ফ্লোরে পড়েছিল, আর আজ দেখা যাচ্ছে পুরো বডির গায়ে পেইন্ট। তার মানে গতরাতে এখানে আরও কিছু ঘটনা ঘটেছিল। এরপর সুদালাই অনুর সাথে কথা বলে। অনু তাকে জানায় লন্ড্রিম্যানের একজন কাস্টমারকে বাড়িটি দেখানোর কথা ছিল, সেই জন্য আজ সকালে এসে সে বাড়িটি খুলতেই ভিতরে এই দৃশ্য দেখতে পেয়েছে। এরপরই পুলিশকে খবর দিয়েছে। তার মানে অনু গতরাতের ঘটনার কথা পুলিশের কাছে গোপন করেছে, আর এটা শুধুমাত্র নিজের বাবাকে বাঁচাতে। কিন্তু সুদালাইয়ের কথা, ঘরের চাবি তো তোমার কাছে, বদ্ধ ঘরে কীভাবেই খুনটি হলো? অনু বলে আসলে আমি পেইন্টিংয়ের কাজ করাচ্ছিলাম, তো এই জন্য চাবিটি আমি ইলেকট্রিক বক্সের উপরে রেখে গিয়েছিলাম।
মাঝে মধ্যে ব্রোকাররা ক্লায়েন্টদেরকে বাড়ি দেখাতে আসে, তাই তাদের জন্য দেখাতে সুবিধা হয়, এই জন্য আমি চাবি রেখে গিয়েছিলাম। এই জন্য আমি সবসময় চাবি রেখে যাই। তার মানে অনু এটা বোঝাতে চাইছে, অনু এখানে যে চাবিটি রেখে গিয়েছিল ওই চাবি দিয়ে কেউ দরজা খুলে ভিতরে খুন করেছে আর এরপর তালাবদ্ধ করে চলে গিয়েছিল। আর আজ লন্ড্রিম্যান যখন ক্লায়েন্ট নিয়ে বাড়ি দেখাতে এসেছে, খবর পেয়ে অনু এখানে এসে অনুর কাছে যে চাবি ছিল সেই চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকেছিল। এরপর বডি দেখে পুলিশকে খবর দিয়েছে। আবার বাড়ির মালিকের বিষয়ে জানতে চাইলে অনু জানায় বাড়িটি তার বাবা গণেশনের নামে। আর গণেশন একজন রাইটার শুনে সুদালায় জানতে চায় সে কি সুগান গণেশন, মানে তাকে সুগান বলে ডাকা হয়। সুদালায় আবার গণেশনের অনেক বড় ফ্যান। সুদালায় গণেশনের কথা জানতে চায়। অনু বলে আসলে এই ব্যাপারে আমি তাকে এখনো কিছু জানাইনি। এরপর অনুকে বডিটি দেখানো হয়, কিন্তু বডি দেখে অনু বলে একে আমি চিনি না। এরপর বডিটিকে মর্চরিতে পাঠানো হয়। এর মধ্যে ইয়েসু নামে এক ব্যক্তি গাড়ি নিয়ে এদিকে আসছিল। মূলত পাশের বাড়িতে সে থাকে। এখানে এত মানুষের ভিড় দেখে কনস্টেবল তাকে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে বলে। তবে ইয়েসু যখন তার নিজের বাড়িতে ঢুকতে যাবে তখন এক কনস্টেবল এসে তার সাথে কথা বলে। ইয়েসুর সম্পর্কে সব তথ্য জানতে চায়। ইয়েসু জানে 1 মাস হলো সে এখানে এসেছে, আর গতরাতে সে এখানে ছিল না, তাই পাশের বাড়িতে কি ঘটেছে এ সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। তবে ইয়েসু যেহেতু পাশের বাড়িতেই থাকে, তাই কনস্টেবল আজ বিকেলে থানায় গিয়ে তাকে তার স্টেটমেন্ট দিয়ে আসতে বলে। এদিকে অনু আর মালারও বাড়িতে ফিরে গেছে। আর এরপরে আমরা দেখতে পাই গতরাতে ওই ঘটনার পর অনু তার বাবাকে সোজা বাড়িতে নিয়ে এসেছিল। অনু তো বুঝতে পারছিল না আসলে এখানে কি ঘটনা ঘটেছে, তার বাবা সেখানে কি করে গেল, ওই মহিলা কিভাবে মারা গেল। অনু বারবার তার বাবার কাছে এই প্রশ্নগুলো জানতে চাচ্ছিল, কিন্তু তার বাবা তো কিছু মনে করতে পারছে না, আর বারবার শুধু কুজান্দায় বলছিল। তাই অনু একসময় বিরক্ত হয়ে যায়। ভীমলা ওটা দেখতে পেয়ে অনুর বাবা গণেশানকে মেডিসিন দিয়ে তার বডিটি ভালো করে ধুয়ে তাকে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। অনুর মনের মধ্যে এখন অনেক প্রশ্ন। বিকেলবেলা যে মহিলার সাথে তার ট্রেনের মধ্যে দেখা হলো, ওই মহিলা তার বাড়িতে কি করে গেল, কিভাবে তার মৃত্যু হলো, আর প্রতি বছর 16 নভেম্বরের দিন তার বাবা গণেশন ওই বাড়িতে কি জন্য যায়। কিন্তু এক রাতে এতগুলো প্রশ্নের উত্তর তার বের করা সম্ভব নয়। আবার অনু এটাও ভাবছে কাল সকাল পর্যন্ত পুলিশ হয়তো বা তার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে, কিন্তু কোনো না কোনোভাবে তাকে তো তার বাবাকে বাঁচাতে হবে। এই জন্য মূলত অনু ওই প্ল্যান করে দরজায় তালা মেরে চাবি নিয়ে বাড়িতে চলে এসেছে। কারণ অনু ভালো করে জানে সেখানে অনেক ওয়ার্কাররা কাজ করেছিল, তার বাবার সাথে তাদের ফিঙ্গারপ্রিন্টও সেখানে পাওয়া যাবে। আর পুরো বডিতে সে পেইন্ট ঢেলে দিয়েছে, তাই বডিতে ফিঙ্গারপ্রিন্ট থাকলেও সেটা ট্রেস করা সম্ভব হবে না। আর আজ সকালে অনু তার প্ল্যান মতো সব কাজ করেছে, যে জন্য পুলিশ বিন্দুমাত্র সন্দেহ করতে পারেনি। কিন্তু কতক্ষণ অনুর প্ল্যান কাজ করবে সেটা এখন সবথেকে বড় বিষয়। সিন চলে যায় বিকালে। ইয়েসুকে দেখা যায় স্টেটমেন্ট দিতে থানায় এসেছে। এর মধ্যে পরন্থামার সুধালাই 5:30টার মধ্যে ওই বাড়ি থেকে সকল এভিডেন্স কালেক্ট করে সেটা সিল করার পরিকল্পনা করছিল। ঠিক তখনই পরন্থামান ইয়েসুকে দেখতে পায়। আর এখানে আমরা এটাও জানতে পারি ইয়েসু মূলত পরন্থামার সিনিয়র, মানে পরন্থামান এখন যে ফরেন্সিক সার্জনে কাজ করছে ইয়েসু একসময় তাই করত। এমনকি পরন্থামান সুদালাইকে এটাও জানায় ইয়েসু একসময় একদিনে 43টি বডির অটোপসি করেছিল। আর এই বিষয়টি পুরো দেশ জানে। তবে ইয়েসু এখন রিটায়ার্ড। আর ইয়েসু সম্পর্কে এত কিছু জানার পর সুতরাং পরন্থামানকে বলছিল তাকে যদি একবার বডিটি দেখাই তাহলে তো কেসটি সলভ করতে সুবিধা হবে। কিন্তু পরন্থামান সিনিয়র, তাই পরন্থামান বলতে সাহস পাচ্ছিল না। অবশ্য ইয়েসু এটা শুনতে পেরে বলছিল তোমাদের যদি সমস্যা না থাকে তাহলে বডিটা আমাকে দেখাতে পারো। এই জন্য পরন্থামান ইয়েসুকে মর্চরিতে নিয়ে যায়। এখানে পরন্থামান ইয়েসুকে বলছিল আপনার সাথে এমন ঘটনা ঘটবে আমি কখনো কল্পনা করিনি, তবে অ্যাকচুয়ালি কী ঘটেছিল সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। ইয়েসু প্রথমে সাবিত্রীর বডিটি ভালো করে পর্যবেক্ষণ করে। ইয়েসু মর্চরিতে কাজ করা স্টাফদের কাছেও বডির সম্পর্কে তথ্য জানতে চায়, কারণ ইয়েসুর ধারণা তাদের চেয়েও বেশি পোস্টমর্টম এরাই করে, তাই ডক্টরের থেকে এরা বেশি ভালো বলতে পারবে। বডির পিঠের একটি জায়গায় 48 বার আঘাত করা হয়েছে। মর্চরি স্টাফরা জানায় এটা ধারালো কোনো ছুরি বা কাঁচি দিয়ে আঘাত করা হয়নি। বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমাদেরকে পরিমাপ করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা কী দিয়ে আঘাত করা হয়েছে। আবার আঘাতের চিহ্ন এবং গভীরতা সবকিছু পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে মৃত্যুর পর তার পিঠে আঘাত করা হয়েছে, যার মানে দাঁড়াচ্ছে এই আঘাতের কারণে তার মৃত্যু হয়নি, মৃত্যুর অন্য কোনো কারণ আছে। ইয়েসু তখন ডেড বডির ঘাড়ের চুল সরিয়ে দেখে ঘাড়ে একটি আঘাতের চিহ্ন আছে। আর এটা দ্বারা ইয়েসু স্পষ্টই বুঝতে পারে সার্ভাইকাল নার্ভ ড্যামেজের জন্য মৃত্যু হয়েছে। ইয়েসু মার্ডার স্পট থেকে উদ্ধার করা সকল এভিডেন্সের ফটো দেখতে চায়। পারন্থামান ওই ফটোগুলো দেখালে ইয়েসু সবগুলো ফটো পর্যবেক্ষণ করে বলে এগুলো কোনোটাই দিয়ে আঘাত করে মারা হয়নি,
ভিন্ন ধরনের কিছু একটা আঘাত লেগেছে। এসও ধারণা করছে মার্ডার রুমটি এখনও হয়তো বা ওই মার্ডার স্পটে আছে, তাই সে সরেজমিনে গিয়ে তদন্ত করতে চায়। পারণ থামানোর সাথে সাথে সুদালাইকে খবর দিয়ে ইয়েসুকে নিয়ে মার্ডার স্পটে চলে যায়। আর সেখানে খুঁজতে গিয়ে একটি এল ক্ল্যাম্প পাওয়া যায়, যেটা ফ্লোর থেকে 5 ফুট 4 থেকে 5 ইঞ্চি উপরে লাগানো ছিল। সাবিত্রীর উচ্চতা ছিল 6 ফিট, আর এটা যত 5 ফুট 4 ইঞ্চি দূরত্বে আছে, আর সাবিত্রীর গলার যেখানে আঘাত লেগেছে সেটার উচ্চতা একই। এতে করে স্পষ্ট প্রমাণ হচ্ছে এই এল ক্ল্যাম্পের ঘাড়ে আঘাত পেয়েই সাবিত্রীর মৃত্যু হয়েছে। তার মানে কেউ হয়তো বা তাকে ধাক্কা দিয়ে এই এল ক্ল্যাম্পে আঘাত করেছিল। আবার এদিকে বাড়িটি সিল করা হবে, তাই সিগনেচার করতে অনুকেও ডাকা হয়েছে। অনুও বাইরে দাঁড়িয়ে সব কিছুই শুনছিল। এসি মার্ডার ওয়েপনটি দেখিয়ে বের হয়ে যাচ্ছিল, কিন্তু পরন্থমান এসির কাছে জানতে চায় যে এই মার্ডারকে টেস্ট করার জন্য কোনো স্পেসিফিক ডিটেল বলতে পারবে কিনা, কারণ এখানে কোনো আইউটেন্স নেই, কিন্তু অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যেগুলো হয়তো বা এখানে আসা ব্যক্তি বা এখানের ওয়ার্কারদের হতে পারে। এর ভিতর থেকে কিলারের ফিঙ্গারপ্রিন্ট খুঁজে বের করা অনেক ডিফিকাল্ট। ইয়েসু তখন তাদেরকে বলে মাত্র একটা হিটেই ভিকটিমের মৃত্যু হয়েছে, তাই যে ব্যক্তি হিট করেছে তার উচ্চতা 5 ফুট 4 থেকে 5 ইঞ্চি তো নিশ্চয় হবে। আর মৃত্যুর পর 47 বার পিঠে আঘাত করা হয়েছে। প্রথম হিটে যদি মৃত্যু হবে, মৃত্যুর পর 47 বার কেন আঘাত করতে যাবে? তার মানে এটা তার স্পষ্ট প্রমাণ হচ্ছে যেই ব্যক্তি খুনটি করেছে সে মেন্টালি আনস্টেবল। এটা শোনা মাত্রই অনুর বুকটার জন্য ধপধপ করতে শুরু করে। সাথে ইয়াসু এটাও বলে খুনের সময় এখানে এক ব্যক্তি ছিল না, 2 জন ছিল। কারণ মেন্টালি আনস্টেবল ব্যক্তিটি খুন করলেও পেইনটা যে ঢেলেছে সে ওয়েল প্ল্যান করে ঢেলেছে, যাতে আমরা ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতে না পারি। তাই তাদেরকে একজনকে নয় 2 জনকে খুঁজতে হবে। সুদালাজিকে এইসব তথ্য দিয়ে এসও তার কার নিয়ে বাড়িতে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই সুদলায় তার কারের পিছে করে একটি ছেলেকে ধরে নিয়ে এসেছে। আর এই ছেলেটি সেই ছেলে সাবিত্রী সেদিন যে 3 জন ছেলের সাথে কথা বলেছে তার মধ্যে একজন। এরপর আমাদের আবার সেই ছেলেটিকে দেখানো হয়। ছেলেটি অনেকটাই বড় হয়ে গেছে। এই চার্চের প্রধান যে সিস্টার ছিল সেই ছিল তার মায়ের মতো, কিন্তু সিস্টার কোনো এক কারণে তাকে একটি পরিবারের কাছে দত্তক দিয়ে দেয়। যদিও ছেলেটি যেতে চাচ্ছিল না, তারপর তাকে বাধ্য হয়ে যেতে হয়েছিল। তবে সিস্টার ওই ছেলেটির জন্য একটি স্ক্যালপাল এবং চিঠি লিখে গিয়েছিল। ধীরে ধীরে ছেলেটি ওই পরিবারে বড় হতে থাকে, কিন্তু তার মন পড়ে রয়েছে সিস্টার এখানে। আর এভাবে একদিন সে জানতে পারে সিস্টার মারা গেছে। খবর পেয়ে হসপিটালে গিয়ে সিস্টারের মৃতদেহটি দেখতে পায়। আর এরপর সিস্টার অফিসে এসে সিস্টারের সাথে তার ছোটোবেলার ফটো এবং সিস্টার তার জন্য যা কিছু রেখে গিয়েছিল সব কিছু দেখে দেখে সে বুঝতে পারে সিস্টার তাকেও একজন ডক্টর বানাতে চেয়েছিল। আর এখান থেকেই তার জেনারেল সার্জন হওয়ার যাত্রাটা শুরু হয়েছিল। সিন চলে আসে প্রেজেন্ট টাইমে। ইন্সপেক্টর সুধারাই ওই নারীর খুনের মামলা তদন্ত করছে, কিন্তু এখনও পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। তাই সুদলায় থানায় এসেই কনস্টেবলকে ওই নারীর ফটো দিয়ে আশেপাশে সকল থানাতে ফ্যাক্স করতে বলে। আর কথা মতো ওই কনস্টেবল যখনই ফ্যাক্স মেশিন অন করে তখনই হায়দ্রাবাদ পুলিশের পক্ষ থেকে তাদের কাছে একটি ফ্যাক্স আসে, যেখানে তারা 3 জন মেডিকেল স্টুডেন্টের নাম মেনশন করেছে। একজনের নাম মনু, একজনের নাম সন্দীপ, আরেকজনের নাম আহমদ। এদের বিরুদ্ধে অভিযোগ এরা নীতি নামে একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করার পর হায়দ্রাবাদ থেকে পালিয়ে এসেছে। আর এখানে আমরা এটাও দেখতে পাই ইয়েসু ওই দিন যে ছেলেটিকে কিডন্যাপ করে নিয়ে গেছিল সে এদের মধ্যেই একজন ছিল। আর অন্যদিকে ইন্সপেক্টর সুদালায়ের কাছে একটি তথ্য আসে, যেটা দেখার পর পুরো কেসের মোড়টাই যেন চেঞ্জ হয়ে যায়। আবার অনুকেও দেখা যায় অফিসে এসে বসে আছে। অনু ওই কেসের বিষয়ে চিন্তা করছিল, কারণ পুলিশের কাছে তো অনেক তথ্য পৌঁছে গেছে। মালার তখন অনুকে বোঝায় আমাদের মনে হয় পুলিশের সাথে কথা বলে সব বলে দেওয়া উচিত। কিন্তু অনুর কথা যতদূর আমার মনে হচ্ছে আমার বাবা খুন করেনি। আর তুমি ভয় পেও না, আমাদের জন্য তুমি ফাঁসবে না। আর যদি আসে মালারের এখানে কন্ট্যাক্টের কথা, অনু বলে আমি এখনই সিস্টেমটি স্ক্যান করে তোমার সকল ডাটা রিট্রাইভ করে দিচ্ছি। তবে এর মধ্যে ইন্সপেক্টর সুদালায় অনুকে কল করে অনুর কাছে জানতে চায় তোমার বাবা কোথায়। অনু বলে বাড়িতে আছে। সুদালা বলে ঠিক আছে, আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি বলে কলটি কেটে দেয়। অনু এরপরও কয়েকবার কল করে তাকে বোঝানোর চেষ্টা করে আমি এখন বাইরে আছি, এখন যেতে পারবো না। সুদালার কথা তোমাকে আমার প্রয়োজন নেই, তোমার বাবার সাথে কথা বললেই হবে। তাই অনু এক সময় বাধ্য হয়ে অফিস থেকে সুদা তার বাড়িতে চলে যায়। গিয়ে দেখে সুদালায় অপেক্ষা করছে। মূলত অনু যে বাড়ি বিক্রির জন্য তার বাবার একটি ফেক ডেথ সার্টিফিকেট তৈরি করেছিল সেটি সুদালায়ের হাতে পড়ে গেছে। তাই সুদালায়রা সন্দেহ করছে এখন অনুকেই, কারণ অনু কেন তার বাবার ফেক ডেথ সার্টিফিকেট তৈরি করতে যাবে। অবশ্য অনু তাকে বোঝায় ওই বাড়িটি বিক্রির জন্য বাধ্য হয়ে তাকে এটা করতে হয়েছে। আর এই কথার মধ্যেই অনুর বাবা গণেশন পাশের রুম থেকে চিৎকার করে ওঠে। সে বারবার কুচান্দায় কুচান্দায় বলছিল, যে জন্য সুধালয় তার রুমে চলে যায়।
আর গণেশনের এই অবস্থা দেখে, গণেশনের ঘরে বিভিন্ন লেখা, বিভিন্ন ফটো এবং সব কিছু দেখে সুধালয় স্পষ্টই বুঝতে পারে গণেশের মানসিক অবস্থা স্টেবল না। আবার ইয়েসু যেমনটা বলেছিল, যে ব্যক্তি ওই মহিলাকে খুন করেছে তার উচ্চতা 5 ফুট 4 থেকে 5 ইঞ্চি হবে। সব কিছুই কেন যেন গণেশনের সাথে ম্যাচ করে যাচ্ছে। অনু স্পষ্ট করে বুঝতে পারছিল সুধালয় তার বাবাকে সন্দেহ করে ফেলেছে। আবার অন্যদিকে মর্চুয়ারিতে সাবিত্রীর বডির ওই আঘাতগুলো পর্যবেক্ষণ করে বিভিন্ন জিনিসপত্র দিয়ে মাপ দিয়েও কোনো কিছু ম্যাচ না করলেও শেষ পর্যন্ত পরন্থামানের কাছে থাকা একটি উইনসেন পেনে ওই আঘাতের সাথে একদম ম্যাচ করে যায়, যাতে করে স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে একটি উইনসেন পেন দিয়ে তার পিঠে এভাবে আঘাত করে ক্ষত করা হয়েছে। আর এদিকে সুধালাই গণেশের একটি অটোগ্রাফ চাইলে বিমলা গণেশানকে তার উইনসেন পেনটি এনে দেয়। এই সেই পেন, যে পেন দিয়ে ওই রাতে সাবিত্রীর পিঠে 47 বার আঘাত করা হয়েছিল। আবার সুধালাই উচ্চতা বোঝার জন্য গণেশনের পাশে দাঁড়িয়ে অনুকে তাদের একসাথে একটি ফটো তুলে দিতে বলে। কিন্তু অনু এত বোকা নয়। অনু আগে থেকেই তার বাবার উচ্চতার একটি পরিমাপ করে রেখেছিল, তাই ফটো তোলার সময় এমন অ্যাঙ্গেলে তোলে যাতে ওই উচ্চতার থেকে একটু বেশি মনে হয়। অনু স্পষ্ট করে বুঝতে পারছে সুধালয় তার বাবাকে সন্দেহ করেছে। আবার ভীমলা বলছিল আমাদের এখন বলে দেওয়া উচিত, কিন্তু অনুর কথা অনেক দেরি হয়ে গেছে, আর যতটুকু আমার মনে হয় সে কালও আসতে পারে। এরপর আমাদের ওই 3 বন্ধু 2 জনকে দেখানো হয়। তাদের একজনের নাম ছিল আহমদ। ওই আহমদের মূলত ইউসুর কাছে বন্ধী, তাই এই 2 জন আহমদের চিন্তা করছে। তবে এখানে এসে তারা একজন ব্যক্তির কাছে আশ্রয় নিয়েছে, আর এই সেই ব্যক্তি যে তামিলনাড়ু পুলিশের সার্ভারটি হ্যাক করতে চেষ্টা করছিল। সে মনু আর সন্দীপকে তাদের ফোনগুলো বন্ধ করে সরিয়ে রাখতে বলে, যাতে তাদেরকে ট্রেস করা না যায়। আর অন্যদিকে ইয়েসু যে আহমদকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তাকে তার ঘরের মধ্যে টর্চার করে হত্যা করে। এখান থেকে আমরা আবার সেই ছেলেটির গল্পে ফিরে যাব। আপাতত ওই ছেলেটির নাম দিচ্ছি আমি রমেশ। ওই ঘটনার পর রমেশ মেডিকেল কলেজে পড়ার প্রস্তুতি নিতে শুরু করে, এমনকি শেষ পর্যন্ত একটি মেডিকেল কলেজে অ্যাডমিশনও পেয়ে যায়। রমেশ রাত দিন পড়াশোনা করে প্রতি বছরই ভালো রেজাল্ট করছিল। মূলত তার স্বপ্ন ছিল জেনারেল সার্জন হওয়ার। আর এভাবে বছর পর বছর, সেমিস্টারের পর সেমিস্টার পার করে করে অবশেষে তার একদিন প্র্যাকটিক্যালের দিন আসে। মানে এই ধাপটা কমপ্লিট করতে পারলেই তার একাডেমিক সেশন শেষ হয়ে যাবে। তো এরপর কি হয়েছিল সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখান থেকে সিন আবার প্রেজেন্টে। অনু ভালো করেই জানে তার বাবার ওই উইনসেন পেন দিয়ে সাবিত্রীকে আঘাত করা হয়েছিল, তাই অনু ওই উইনসেন পেনটি সরিয়ে ফেলেছে। কিন্তু গণেশান লিখার জন্য ওই পেন না পেয়ে বারবার তার পেন চাচ্ছে, কারণ গণেশান ওই পেন ছাড়া কিছু লিখতেই পারে না। আবার অনু চিন্তা করে সে যখন ছোট ছিল তখন থেকে তার বাবাকে এসব ক্রাইম নোবেল লিখতে দেখেছে, তাই ক্রাইম সম্পর্কে তার বাবার অনেক ভালো নলেজও আছে। আর অনু বর্তমানে যে সমস্যা পড়েছে সেই সমস্যার সমাধান তার বাবাই দিতে পারবে। তাই অনু তার বাবাকে নিজের কথা না বলে অন্য একজনের কথা বলে পুরো ঘটনাটা খুলে বলে যে এখান থেকে কিভাবে সমাধান বের করা যায়। আবার অন্যদিকে পাশের থানায় আহমদের ডেড বডি পাওয়া গেছে। একই সপ্তাহে 2টি ডেড বডি পাওয়া গেছে। আবার তাদের সন্দেহটা যেহেতু গণেশনের দিকে যাচ্ছে, পরন্থামনে এসিপিকে গণেশের বিষয়টি বলেছে, তাই এসিপি এখন ইন্সপেক্টর সুধালয়কে গণেশনকে অ্যারেস্ট করতে প্রেশার ক্রিয়েট করছে। কিন্তু সুধালয়ের কথা, গণেশনকে যে অ্যারেস্ট করব তার খুন কর্তাটা মোটিভ বের করতে হবে। এমনকি মার্ডার ওয়েপন তো এখনও তারা পায়নি। পেন দিয়ে যদি খুন করা হয় তাহলে ওই পেনটি তো তাদেরকে আগে খুঁজে বের করতে হবে, তারপরে তো তাকে অ্যারেস্ট করতে পারবে। এই জন্য সুধালয় একটু সময় নিচ্ছে। আবার এদিকে অনু তার বাবাকে পুরো সিচুয়েশনটা বোঝানোর পর গণেশন অনুকে বলে, তুমি যে স্টোরি বলেছ তাতে তোমার সাথে ট্রেনে যখন ওই মহিলার দেখা হয়েছিল তখন তার সাথে মেন্টালি আনস্টেবল একটি মেয়েও ছিল, কিন্তু যে ঘরে খুন হয়েছে সেখানে শুধু ওই মহিলার লাশ পাওয়া গেছে। তাহলে মেন্টালি আনস্টেবল ওই মেয়েটা কোথায় গেল? আবার ফরেন্সিক এক্সপার্ট বলেছে যেই তার পিঠে এইভাবে আঘাত করেছে সে মেন্টালি আনস্টেবল। তাই এখানে সন্দেহটা শুধু ওই রাইটারের উপরও নয়, ওই নারীর সাথে যে মেয়েটা ছিল তার দিকেও তো সন্দেহ যেতে পারে। তবে এই বিষয়টা অনু কখনোই চিন্তা করেনি, কারণ তারা তো শুধুমাত্র তার বাবাকে নিয়ে ভাবছে। সাবিত্রীর সাথে যে মাতি ছিল, মাতির বিষয়টা কেউ চিন্তা করেনি। আর মাতি সেখান থেকে কোথায় গেল? আবার ওই মেয়েটা একা একা কিছুই করতে পারে না, তাহলে এমন সিচুয়েশনে ওই মেয়েটা ওখান থেকে কোথায় যাবে? নাকি তাকে কেউ ওখান থেকে নিয়ে গিয়েছিল? আর নিয়ে যদি যাবে, কারা নিয়ে যাবে? গণেশন অনুকে এটাও বলে, এই সকল প্রশ্নের উত্তর তোমার মাইন্ডের মধ্যে আছে, কারণ তুমি ট্রেনে ওদের সাথে কথা বলেছিলে, ওরা কোথায় নেমেছিল সেটা তুমি জানো, তাই সেখানে তুমি কোনো ক্লু খুঁজে পেতে পারো। অবশ্য অনু বুঝতে পারছে কোন স্টেশনে ওরা নেমেছিল, ওই স্টেশনে খোঁজ নিলে জানা যাবে সাবিত্রী আর মাদিকে ওই দিন কে পিক করেছিল। কারণ সাবিত্রী ট্রেনে থাকা অবস্থায় কারোর সাথে ফোনে কথা বলেছিল এবং তার ইনস্ট্রাকশন মতো
পরবর্তী স্টেশনে নেমেছিল। এটাই স্পষ্ট কোনো একজন ব্যক্তি তাদেরকে ওখান থেকে পিক করছে। এখন ওই ব্যক্তির তথ্য বের করতে পারলে সাবিত্রী আর মাথির তথ্য বের করা যাবে। এদিকে মালার অফিসে বসে আছে। অনু অফিসে যাচ্ছে না, তার কাজেরও কোনো অগ্রগতি হচ্ছে না। আবার এসিপির কথা মতো সুতলায় তার সাথে দেখা করতে গিয়ে পাশে থানার ইন্সপেক্টরের সাথে দেখা হয়, যার জুরিসডিকশনের মধ্যে আহমদের বডিটি পাওয়া গেছে। আর আহমদের বডির ফটোগুলো দেখার পর সুতলায় সোজা সেখান থেকে মর্চরিতে চলে যায়। অনু অফিসের উদ্দেশ্যে বের হয়েছে। ট্রেনের মধ্যে অনু তখন ভাবছে ওই দিন মা মেয়েকে কে পিক করলো, এটা এখন অনু কিভাবে খুঁজে বের করবে। আবার এদিকে মালার বিনুকে যে সিসিটিভি ফুটেজটি রিটাইপ করতে দিয়েছিল, বিনু সেটা রিটাইপ করে নিয়ে এসেছে। মালার বিনুর কাছে এটাও জানতে চায়, তুমি কি কোডিং করতে পারো? বিনু বলে হ্যাঁ পারি। মালার বলে অনুকে এখন আমি বুঝিয়ে দিব, ওকে ছাড়াও আমি সব কিছু করতে পারি। মালার অনুকে একটি টেক্সট করে দেয় যে তোমাকে আর প্রয়োজন নেই, আমি একা সব করে নিচ্ছি। সাথে সিসিটিভি ফুটেজের কথা বলে যে সেই ফুটেজ এসে গেছে। আর ওই ফুটেজের কথা বলা মাত্রই অনুর মাথায় আসে রেলওয়ে স্টেশনের বাইরের কয়েকটি শপে তো সিসিটিভি আছে, তাই সেখানে ফুটেজগুলো চেক করলেই ওই মা মেয়েকে কে পিক করে নিয়ে গিয়েছিল সেটা জানা যাবে। আবার বিনু যেহেতু সিসিটিভি হ্যাক করতে জানে, তাই অনু বিনুকে কল করে এবং বিনুকে বলে সার্ভারে কী করতে হবে সেটা তুমি একা করতে পারবে না, তোমাকে আমি হেল্প করব, বিনিময়ে তোমাকে সিসিটিভি হ্যাক করে দিতে হবে। বিনু রাজি হয়ে যায়। এদিকে সুতলায় মর্চর থেকে আহমদের বডিটি পর্যবেক্ষণ করে। এসিপিও ফোন করে বারবার গণেশনকে অ্যারেস্ট করতে চাপ দিচ্ছে। কিন্তু সুতলার কথা, ওই দিন ওই বাড়িতে যে নারীর খুন হয়েছিল আর ওর যে খুন হয়েছে, দুজনের শরীরের মধ্যে একই ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুতরাং ধারণা করছে এই ছেলের ফিঙ্গারপ্রিন্ট যদি ওই ঘরে পাওয়া যায়, তাহলে এই দুটি খুন একটার সাথে আরেকটা কানেক্টেড, কারণ ওইখানে তো অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল। তাই সে পরন্তমাকে এই ছেলের ফিঙ্গারপ্রিন্ট ওইখানে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করাতে বলে। অন্যদিকে অনুর দেওয়া তথ্য মতো বিনু সফটওয়্যারের কাজ করে যাচ্ছে। আর বিনু এখানে বসেই ওইখানে সিসিটিভি ফুটেজ হ্যাক করতে সাহায্য করছে। তবে মালার বারবার ডিস্টার্ব করছিল। এই জন্য বিনু মালারকে তার রেড ট্যাপ করা সিসিটিভি ফুটেজটি দেখতে পাঠিয়ে দেয় যে ওই দিন এখানে ওই ডিভাইসটি কে এলাকাতে এসেছিল সেটা তুমি খুঁজে বের করো। তো এখানে একই সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ চলছে। একদিকে অনু সিসিটিভি হ্যাক করছে, এদিকে বিনু ওই সফটওয়্যারের কাজ করছে, আবার মালার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে। আর এদিকে পরন্থমান আহমদের ফিঙ্গারপ্রিন্টের সাথে ওই বাড়িতে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাচ্ছে। আর এভাবে বেশ কিছুক্ষণ কাজ করার পর বিনু পুরো ডেটা স্ক্যান করে দেখতে পায় এখান থেকে একটি ফোল্ডার হ্যাক করা হচ্ছে। পাশে মালা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখে ক্যাপ পরিহিত একটি ছেলে সেখান থেকে বের হয়ে যাচ্ছে, যাকে তারা আগে কখনো দেখেনি। আর এই ছেলেটি মূলত ওই তিনজনের একজন। আবার পরন্থমান যে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইজ করছিল, সেখানে ওই বাড়িতে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে আহমদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায়। তার মানে খুনের সময় আহমদ ওখানেই ছিল। অন্যদিকে আমরা মনু আর সন্দীপকে দেখতে পাই। তারা দুজন আহমদের বিষয় নিয়ে চিন্তা করছে যে আহমদকে তো হত্যা করে ফেলেছে, এখন তারা দুজন বাকি। আর এখানে আমরা এটাও দেখতে পাই তারা মাথিকে কিডন্যাপ করে এখানে সেন্সলেস করে ফেলে রেখেছে। যদিও সন্দীপ বারবার নিষেধ করছিল, তারপরও মনু তার ফোনটি অন করে আহমদের নম্বরে কল করে, কারণ তার ধারণা আহমদকে যে খুন করেছে আহমদের ফোনটি তার কাছে থাকবে। আর আহমদের ফোন বাজা দেখে ইএসও কল রিসিভ করলে মনু তাকে বলে, স্যার আমাদেরকে ক্ষমা করে দিবেন, মেয়েটিকে কিডন্যাপ করা আমাদের উচিত হয়নি, এখন আপনি আমাকে যা করতে বলবেন আমি সব করতে প্রস্তুত। এই জন্য ইএসও মনুকে মাথিকে নিয়ে তার সাথে দেখা করতে বলে। আর এদিকে অনু ওই ক্যাফেতে বসে সেখানে সিসিটিভি হ্যাক করে পিচের ফুটেজ পর্যবেক্ষণ করে দেখে ওই দিন সবিতার মাথিকে আহমদ, মনু আর সন্দীপ এরা তিনজনই একটি লাল গাড়িতে করে এখান থেকে পিক করে নিয়ে গিয়েছিল। এরপর আমাদের সেই রমেশকে দেখানো হয়। রমেশের আজ প্র্যাকটিক্যাল পরীক্ষা। তবে সরাসরি রমেশকে যখনই মানবদেহে সার্জারি করতে দেয়া হয়, স্কাল পাল্টা ধরতেই রমেশের হাত কাঁপতে শুরু করে। আর এই সমস্যাটা রমেশের ছোট থেকেই, কোনো কিছু ধরলেই তার হাত কাঁপে, যে জন্য রমেশের জেনারেল সার্জন হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়। সেম প্রেজেন্টে অনু অফিসে আসতেই বিনু তাকে জানায় তাদের সিস্টেম থেকে একটি ফোল্ডার হ্যাক হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা এখন সেটা খুঁজে বের করতে হবে। সাথে তারা অনুকে সেই সিসিটিভি ফুটেজটিও দেখায়। আর ওই ফুটেজ দেখে অনু ওই ছেলেটিকে চিনতে পারে, কারণ তাকে তো সেই স্টেশনের ওই ফুটেজের মধ্যে সাবিত্রীদের পিক করতে দেখেছে। আবার চেন্নাই পুলিশ সকল স্টেটেই সাবিত্রীর ফটো পাঠিয়ে দিয়েছিল। হায়দ্রাবাদের এক থানার এসআই সাবিত্রীর ফটোটি দেখে চিনতে পেরে তাদের থানায় থাকা সাবিত্রীর নামে একটি ফাইল বের করে। সাথে সাথে সে চেন্নাই পুলিশকে সকল তথ্য ফ্যাক্স করে দেয়। অনুও তার সিস্টেম স্ক্যান করে জানতে পারে তাদের সিস্টেম থেকে 16 নভেম্বর 1995 সালের একটি ফোল্ডার হ্যাক হয়েছে,
কিন্তু ওই তারিখে অনেক এফআইআরের মধ্যে হ্যাকার এক্স্যাক্টলি কোন এফআইআরটি খুঁজছে সেটা এখন বের করা প্রয়োজন। তবে একটা বিষয় অনু বুঝতে পারছে না, হ্যাক করা হয়েছে 16 নভেম্বর, ওই এফআইআর 16 নভেম্বরের, খুন হয়েছে 16 নভেম্বর, এমনকি তার বাবাও প্রতি বছর 16 নভেম্বর ওই বাড়িতে যেত। এই 4টি বিষয় 16 নভেম্বর একটি কমন লিঙ্ক, তার মানে সব কিছুই একটা আর্টের সাথে জড়িত। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতে হলে অনুকে এখন সেই এফআইআরটি খুঁজে বের করতে হবে যেটা হ্যাক হওয়ার চেষ্টা হয়েছে। এদিকে তামিলনাড়ু পুলিশের কাছে একটি এফআইআর রিকোয়েস্ট আসে। মালার ওই এফআইআরটি পাঠাতে গিয়ে লক্ষ্য করে এটা 12 নভেম্বর 1995 সালের এফআইআর, যে জন্য মালার এফআইআরটি ওপেন করে। আর এরপরই দেখা যায় এটি সাবিত্রীর নামের এফআইআর। একটি কনস্ট্রাকশন সাইটে সাবিত্রীর স্বামী মারা যাওয়ায় সাবিত্রী তখন ইন্স্যুরেন্স ক্লেম করেছিল, এটা তারই এফআইআর। আর ওই এফআইআরের লিঙ্ক থেকে অনু এমন কিছু জানতে পারে যা তাকে পুরো শক করে দেয়। অন্যদিকে হায়দ্রাবাদ পুলিশের পাঠানো ফ্যাক্স হাতে পেতেই সুদলাইরাও এখন সাবিত্রীর পরিচয় জানতে পেরেছে। তার সাথে এটাও জানতে পারে ওই সময় সাবিত্রীর স্বামী বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছিল, কিন্তু ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করে সাবিত্রী কোথায় চলে গিয়েছিল তাদের কাছে কোনো তথ্য নেই। তবে এই কেস ফাইলটি পাওয়ার পর সুদলাই নিতা নামে ওই মেডিকেল স্টুডেন্টের মার্ডারের সেই কেস ফাইলটিও দেখে, কারণ দুটি কেস ফাইল একই জায়গার, আর এর মধ্যে একটি লিঙ্ক পাওয়া যায়। অনু সাবিত্রীর কেস ফাইলটি পড়ে জানতে পারে ওই সময় সাবিত্রীর স্বামী সেফটি ল্যাকিংয়ের জন্য মারা গেলেও কর্তৃপক্ষ বিষক্রিয়ায় মৃত্যু দেখাতে চেষ্টা করেছিল, কিন্তু তৎকালীন ফরেন্সিক সার্জন সত্যিটা প্রকাশ করে সাবিত্রীকে ইন্স্যুরেন্স ক্লেম করতে সহযোগিতা করেছিল। সেখানে তার লেখা একটি সুপারিশ পেপার আছে, আর ওই সুপারিশের নিচে যেই ফরেন্সিক সার্জন সিগনেচার করেছে সে অন্য কেউ নয়, তার নাম কুঝান্দাই ইয়েসু। তার মানে ইয়েসুর পুরো নাম হচ্ছে কুঝান্দাই ইয়েসু। এমনকি অনুর বাবা সবসময় যে কুঝান্দাইকে কল্পনা করে, যেই কুঝান্দার সাথে কথা বলে, সে ইয়েসু। কিন্তু ইয়েসুর সাথে তার বাবার কী কানেকশন অনুকে এখন সেটা খুঁজে বের করতে হবে। মূলত এতদিন পর্যন্ত আমরা যাকে রমেশ হিসেবে জেনে এসেছি সেই ছিল কুঝান্দাই ইয়েসু। আমি আগেও বলেছি ইয়েসুর স্বপ্ন ছিল একজন জেনারেল সার্জন হওয়া, কিন্তু হাত কাঁপার কারণে সে কখনোই প্র্যাকটিক্যালি উত্তীর্ণ হতে পারেনি, যে জন্য শেষমেশ সে একজন ফরেন্সিক সার্জন হয়েছিল। সারাদিন লাশের সাথে পড়ে থাকত। তবে এর মধ্যে একদিন সাবিত্রীর স্বামীর বডি এলে ইয়েসু সাবিত্রীকে ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করতে সহযোগিতা করেছিল। আর এরপর এক রাতে ইয়েসু হসপিটালে বসেছিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। ঠিক তখনই খবর আসে একটি রোড অ্যাক্সিডেন্টে 43 জন যাত্রী মারা গেছে, সবার বডি মর্চরে টানা হয়েছে। মূলত এই সেই অ্যাক্সিডেন্ট যেটা আমরা সিরিজের প্রথম অংশে দেখেছিলাম। এখান থেকে সিন প্রেজেন্টে অনু এখন কুঝান্দাই ইয়েসুর সাথে তার বাবার লিঙ্ক খুঁজছে, কিন্তু অনু এটা কিভাবে খুঁজে বের করবে? কারণ একমাত্র তার বাবা এবং ইয়েসু এই দুজনই বলতে পারবে। ভীমলা তখন বলে, আমি জানি কিভাবে বের করতে হবে, দাঁড়াও আমি তোমার বাবার সাথে কথা বলছি। এরপর ভীমলা গণেশানের কাছে সবকিছু জানতে চায়, কিন্তু গণেশান তো কোনো তথ্য দিতে পারছে না। অন্যদিকে সুধালারা ইয়েসুর ব্যাপার জানতে পেরে সে মর্চরিতে এসেছে। সুধালারা এটাও জানতে পেরেছে নীতা নামে যে মেয়েটির রেপ করে খুন করার কেসটি তাদের কাছে এসেছিল, ওই কেসে যে 3 জন ছেলে ছিল, নীতা সহ ওই 3 জন ছেলে একই মেডিকেল কলেজে পড়াশোনা করত, আর ইয়েসুও ওই সময় ওইখানেই চাকরি করত। এমনকি নীতার পোস্টমর্টম ইয়েসু নিজে করেছিল। এফআইআর রিপোর্ট অনুযায়ী ওই 3 ছেলে ওই মেয়েটিকে খুন করার পর চেন্নাই চলে এসেছিল, আর ইয়েসু রিটায়ার করে চেন্নাই শিফট করেছে। এর মধ্যে আবার একজনের মৃতদেহ পাওয়া গেছে, তাই ইয়েসু যে তাকে খুন করেছে এটার সম্ভাবনা সব থেকে বেশি। আবার অনু ও কুজান্দাই ইয়েসুর ব্যাপার সবকিছু জানতে পেরে মালারকে বিষয়টি বলে, কিন্তু ওই কুজান্দের সাথে তার বাবার লিঙ্ক খুঁজে বের করতে হলে এক্স্যাক্টলি কোন এফআইআরটা হ্যাকার হ্যাক করেছে সেটাকে খুঁজে বের করতে হবে। অনু মালারকে বলে, তুমি এক কাজ করো, ওই সময় ইয়েসু যে হসপিটালে কাজ করত তার আশেপাশের সকল থানার এফআইআরগুলো চেক করে দেখো তার নামে কোনো এফআইআর আছে কিনা, বা যে সাবিত্রী খুন হয়েছে তার নামে কোনো এফআইআর পাওয়া যায় কিনা। আবার এদিকে সুধালারা এতটুকু বুঝতে পারছে নীতা নামে যে মেয়েটিকে খুন করা হয়েছিল সে খুনের জন্য হয়তোবা ওই 3 জন ছেলের পিছে ইয়েসু থাকতে পারে, কিন্তু যে সাবিত্রীকে সে 24 বছর আগে সহযোগিতা করেছিল, 24 বছর পরে সেই সাবিত্রীকে কেন সে খুন করতে যাবে, বা তার সাথে সাবিত্রীর কি লিঙ্ক থাকতে পারে? এমনকি ওই কেসটি সলভ করতে গিয়ে ইয়েসু কিন্তু একবারও বলেনি সাবিত্রীকে সে আগে থেকে চিনত। সে কিন্তু এই বিষয়টি অ্যাভয়েড করে গেছে। তবে ইয়েসু আসলে কেমন লোক সুধালাই পরন্থামানের কাছে জানতে চাইলে পরন্থামা সুধালাইকে ইয়েসুর ব্যাপারে সব কিছু খুলে বলে, যে ছোট থেকে তার স্বপ্ন ছিল একজন জেনারেল সার্জন হওয়ার, কিন্তু হাত কাঁপার কারণে সে কখনোই জেনারেল সার্জনের প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তারপর সে প্র্যাকটিস করার জন্য রাতের বেলা গোপনে ডেড বডির সার্জারি করতে শুরু করে, আর এভাবে একদিন ধরা পড়ে যায়। তখন একজন প্রফেসর ইয়েসুকে বলে, তোমার এই সমস্যা নিয়ে তুমি কখনোই জেনারেল সার্জন হতে পারবে না,
কোনো জীবিত মানুষকে সার্জারি করা তোমার পক্ষে সম্ভব নয়। তবে তোমার স্বপ্নে যেহেতু সার্জন হওয়া, তুমি যেহেতু সার্জারি করতেই চাও, তাহলে আমি যেভাবে বলি সেটাই করো। এরপর তার পরামর্শ মতেই এসও জেনারেল সার্জনের বদলে ফরেন্সিক সার্জন হয়েছিল। আবার এদিকে অনুর কথা মতো মালা তাদের সার্ভারে এফআইআরগুলো চেক করে দেখে 1995 সালের 16 নভেম্বরে সাবিত্রীর নামে কোনো এফআইআর ফাইল করা হয়নি। এমনকি অনুর বাবা গণেশনের নামে কোনো এফআইআর নেই। তবে ইএসওর নামে 50-এর অধিক এফআইআর ফাইল করা আছে। এতে করে তার ধারণা করে ওই দিন হয়তোবা সেখানে কোনো বাস অ্যাক্সিডেন্ট হতে পারে। আর ওই সময় তিতালির জন্য অটোপসি ইএসই করেছিল। এগুলো তারই এফআইআর। তবে কথা বলতে বলতে অনু তার বাবার রুমে আসতেই অনু তার মায়ের পুরাতন একটি ফটো দেখতে পায়, যে ফটোর নিচে একটি স্ট্যাম্প লাগানো আছে। আর ওই স্ট্যাম্পে 1995 সালের স্ট্যাম্প। এই জন্য অনু মালারকে তার মায়ের নামে সার্চ করে দেখতে বলে যে 1995 সালের ওই তারিখে তার মায়ের নামে কোনো এফআইআর আছে কিনা। কিন্তু মালারের কথা, তোমার মা তো মারা গেছে 1993 সালে, 2 বছর পর তোমার মায়ের নামে এফআইআর কিভাবে থাকবে? কিন্তু তারপরও অনুর কথা মতো অনুর মায়ের নামের এফআইআর সার্চ করতেই 16 নভেম্বর 1995 সালের একটি ফাইল পাওয়া যায়। মালার চেক করে দেখে ওই রাতে বাস অ্যাক্সিডেন্টে যে 43 জন মারা গিয়েছিল তার মধ্যে অনুর মাও ছিল। কিন্তু অনু এতদিন পর্যন্ত জেনে এসেছে তার মা তাকে জন্ম দিতে গিয়ে 1993 সালে মারা গিয়েছিল। তাহলে 1995 সালে তার মা সেখানে কিভাবে এলো? আবার এদিকে পরন্থামা সুদালাইদের ইয়েসুর ব্যাপারে বলতে গিয়ে জানায় তার জীবনে কোনো কিছু পার্মানেন্ট ছিল না। এত কিছুর পর শেষ পর্যন্ত একটি বিয়ে করেছিল, কিন্তু হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে তার স্ত্রীর মৃত্যু হয়। আর এরপর সে একা বাবা হয়ে তার মেয়েকে বড় করেছে। আর আজই প্রথম সুদালাইরা পারন্থামানের মুখে জানতে পারল ইয়েসুর কোনো মেয়ে ছিল, যার নাম মাথি, যে জন্মের পর থেকে বুদ্ধি প্রতিবন্ধী। তার মানে ওই মাথি ইয়েসুর মেয়ে ছিল। এতে করে সুদালাইরাও এখন চিন্তা করে সাবিত্রীকে ইয়েসু জানে সেটা সে অস্বীকার করেছে, তার মেয়ের বিষয়টা গোপন করেছে। আবার সাবিত্রীর খুনির কথা বলেছে সে মেন্টালি আনস্টেবল ছিল। তার মানে এমনটাও তো হতে পারে ইয়েসুর মেয়ে মাথি ওই দিন ওইখানে ছিল। এরপরে সুদালাইরা ইয়েসুকে ধরতে ইয়েসুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারা এখন এটাও ধারণা করছে ইয়েসু হয়তোবা তার মেয়ে মাথিকে বাঁচানোর জন্যই সাবিত্রীর পুরো বডিতে পেইন ঢেলেছিল। কিন্তু পরন্থামানের কথা, সে নিজেই তো আমাদেরকে হেল্প করেছিল, তাই না? সুদালাই বলে আমরা তো তার হেল্প চাইনি, সে নিজেই কিন্তু আমাদেরকে হেল্প করতে চেয়েছিল। এটাও কিন্তু একটা সন্দেহজনক বিষয়। আর এখানে আমাদের দেখানো হয় ওই রাতে আসলে ওই বাড়িতে কী ঘটেছিল। মূলত সাবিত্রী মাথিকে নিয়ে ওই 3 ছেলের সাথে এই বাড়িতে এসেছিল। আর খবর পেয়ে ইয়েসু তার মেয়েকে বাঁচাতে এসে ওই 3 জনের সাথে ফাইট হয়। সাবিত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে একসময় ইয়েসু সাবিত্রীকে ধাক্কা দিলে ওই এল ক্লাম্বের সাথে লেগে সাবিত্রী মারা গিয়েছিল। আবার প্রতি বছর এই দিনে অনুর বাবা এখানে আসে, তাই গণেশনও সেদিন এখানে এসে ফেসে গিয়েছিল। আর মাথিকে উদ্ধার করার পর মাথিও তখন সাবিত্রীর উপর উত্তেজিত হয়ে সাবিত্রী মারা যাওয়ার পরও পাশে পড়ে থাকা গণেশানের উইন্সিন পেনটি নিয়ে সাবিত্রীর পিঠে ওই 47 বার আঘাত করেছিল। এটাই ছিল মূলত ওই রাতের গল্প। আবার সুদালাইরা ইয়েসুর বাড়িতে যাওয়ার সময় পথে তারা ওই 3 জনের একজন মানুকে দেখতে পায়। কারণ আমরা কিন্তু আগে দেখেছিলাম মানু ইয়েসুর সাথে ফোনে কথা বলে তার সাথে দেখা করেছিল। মূলত মানু মাথিকে ইয়েসুর কাছে দিয়ে ফিরছিল। এদিকে সন্দীপরা ঘরে ফিরে দেখে মানু বা মাথি কেউই ঘরে নেই। আবার মানুর ফোনও মিসিং। এদিকে তারা স্পষ্টই বুঝতে পারে মানু হয়তোবা তার সাথে যোগাযোগ করেছে। আবার হ্যাকারদের সাথে ওই কেসগুলোর কী সম্পর্ক সেটা খুঁজে বের করতে মালার আর বিনু এই হ্যাকারের আইপি ট্রেস করে এই বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। তারা হাতে নাতে সন্দীপদের দুজনকে ধরে ফেলে। আর এরপরই আমাদের সামনে আসে আসল কাহিনী। সিন চলে যায় কয়েক মাস আগে হায়দ্রাবাদে। সন্দীপ, মনু, আহমদ এবং নিতা একই সাথে একই মেডিকেল কলেজে পড়াশোনা করত। হঠাৎ একদিন একটি সেমিনারে ইয়েসু তার মেয়েকে নিয়ে এসেছিল। মূলত ইয়েসু সেদিন তার মেয়ের সমস্যা সম্পর্কে সবার সামনে কথা বলছিল। আর ওই দিনই প্রথম নিতা মাথি সম্পর্কে জানতে পারে। এমনকি নিতার মধ্যে মাথি সম্পর্কে জানার আরও বেশি আগ্রহ কাজ করছিল। তাই প্রোগ্রাম শেষ করে নিতা যখন বের হচ্ছিল, নিতা খেয়াল করে মাথি পাশে বসে আছে। কারণ ইয়েসু তখন এক ডক্টরের সাথে কথা বলছিল। এই মাথি মূলত ম্যাজিক পছন্দ করত, তাই নিতা মাথিকে তার আইডি কার্ড দিয়ে একটি ম্যাজিক দেখায়। আর এরপর মাথির কেস সম্পর্কে ভালো করে স্টাডি করতে ইয়েসুর কাছে অনুরোধ করছিল। কিন্তু ইয়েসু রাজি না হয়ে মাথিকে নিয়ে চলে যায়। আর ওই সময় অসতর্কতাবশত নিতার আইডি কার্ডটি মাথি নিয়ে গিয়েছিল, যে জন্য মাথি তার বন্ধুদের সাথে শেয়ার করে। কিন্তু সন্দীপরা এক একজন এক এক বুদ্ধি দিচ্ছিল। শেষমেশ অবশ্য বলে তুমি এক কাজ করো, তুমি সরাসরি তার বাড়িতে গিয়ে দেখা করে তারপর তোমার আইডি কার্ডটি নিয়ে এসো। এই জন্য নিতা সাহস করে ইয়েসুর বাড়িতে যায়। তবে ইয়েসু সেদিন বাড়িতে না থাকায় সাবিত্রীর সাথে দেখা হয়। এই সাবিত্রী মূলত মাথি দেখাশোনা করত। নিতা সাবিত্রীকে পুরো বিষয় খুলে পড়লে সাবিত্রী তাকে বাড়ির মধ্যে নিয়ে যায়। এমনকি মাথির সম্পর্কে আরও বেশি জানার আগ্রহ দেখে সাবিত্রী নিতাকে বলে
তুমি এক কাজ করো, ইয়েসু স্যার তো সবসময় থাকে না, তোমার যখন মন চায় চলে এসো, বাকিটা ম্যানেজ করে নেব। এরপর থেকে নিতা মাঝে মধ্যে ওই বাড়িতে আসতে শুরু করে। আর এভাবে একদিন দুপুরবেলা মাতিকে মেডিসিন দেওয়ার সময় হলে সাবিত্রী নিতাকে সেলফ থেকে কিছু মেডিসিন আনতে বলে। তবে নিতা যখনই সেলফটি খুলে সেলফের মধ্যে এতগুলো মেডিসিন দেখে তার মাথাটাই ঘুরে যায়। নিতা তো বুঝতে পারছে না একটা মানুষকে কিভাবে এতগুলো মেডিসিন দেওয়া সম্ভব। নিতা সাবিত্রীর কাছে জানতে চায় মাতিকে কোন ডক্টর ট্রিটমেন্ট দিচ্ছে। সাবিত্রী জানায় কেন ইয়েসু স্যার নিজেই। এমনকি সে এটাও জানায় মাতির ছোটবেলায় অনেক জ্বর হয়েছিল, এরপর থেকে এই সকল মেডিসিন নিতে হচ্ছে। কিন্তু নিতার প্রশ্ন, ইয়েসু তো একজন ফরেন্সিক সার্জন, সে কিভাবে মাতির ট্রিটমেন্ট দিতে পারে? আর নিতার মুখে এই কথাটা শোনা মাত্রই সাবিত্রীরও একটু সন্দেহ হয়। এরপরে আমাদের অ্যাক্সিডেন্টের রাতের মূল ঘটনাটি দেখানো হয়। মূলত 1995 সালের 16 নভেম্বর রাতে যে বাস অ্যাক্সিডেন্টে 43 জন যাত্রী মারা গিয়েছিল, ওই রাতে ওই 43 যাত্রীর মৃতদেহ মর্চরিতে আনার পর ইয়েসুকে সেই 43 যাত্রীর পোস্টমর্টম করতে হয়েছিল। সবগুলো বডি পোস্টমর্টম করা হলে বাইরে সাজিয়ে রেখে সেখানে দায়িত্বরত স্টাফরা সবাই ড্রিঙ্ক করতে বাইরে যাচ্ছিল। ইয়েসুরও যাওয়ার কথা, তবে ইয়েসু আগে রিপোর্ট কমপ্লিট করে তারপরে যাবে, এই জন্য অন্যরা চলে যায়। ঠিক তখনই কয়েকজন ব্যক্তি একজন গর্ভবতী নারীকে কোলে করে নিয়ে আসে। মূলত ওই অ্যাক্সিডেন্টের রাতে বাস থেকে সে ছিটকে পাশে পড়ে যাওয়ায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ওই নারীর মৃতদেহটি রাখার পর ইয়েসু একাই তার পোস্টমর্টম করতে গিয়ে দেখতে পায় তার পেটের মধ্যে বাচ্চাটি তখনও নড়ছে। এমনকি ওই নারী তখনও জীবিত। সে বারবার চিৎকার করে অনু অনু করে ডাকছিল। মূলত এই অনুরাধার মা, যে ওই রাত পর্যন্ত জীবিত ছিল। ইয়েসু তখন বুঝতে পারছিল না সে অ্যাকচুয়ালি কী করবে। ওই মুহূর্তে আবার অনুর মার লেবার পেইন উঠে যায়। ইয়েসুর লক্ষ্য করে বাচ্চাটি এমন কন্ডিশন আছে, দ্রুত সার্জারি না করলে হয়তোবা মা এবং বাচ্চা কাউকে বাঁচানো যাবে না। এই জন্য ইয়েসু হসপিটালে যায়, কিন্তু সেখানেও এত রাতে দায়িত্বরত কোনো ডক্টর নেই। তাই বাধ্য হয়ে ইয়েসুকে আবার মর্চরিতে ফিরে আসতে হয়। ইয়েসু অনুর মাকে পুরো বিষয়টি খুলে বলে, দ্রুত সার্জারি না করা গেলে হয়তোবা তাদেরকে বাঁচানো যাবে না। অনুর মা তখন তাকে অনুরোধ করে, যে কোনোভাবে আমার বাচ্চাটাকে বাঁচান, আমার কি হলো আপনার দেখার দরকার নেই। তাই ইয়েসুকে ওই সময় বাধ্য হয়ে তার সার্জারি করতে হয়েছিল। তবে সার্জারির পর অনুর মা সেদিন মারা গিয়েছিল। আর এই বাচ্চাই মূলত আজকের মাথি। কিন্তু মাথির এই কন্ডিশন কিভাবে হলো চলুন সেটা জেনে আসি। নিতা সেদিন সাবিত্রীকে ওই কথাটি বলার পর সাবিত্রী ওই রাতে ইয়েসুকে বলছিল, অনেকদিন যাবতই তো আপনি মাথির চিকিৎসা করছেন, কিন্তু ও তো সুস্থ হচ্ছে না, আমরা কি অন্য কোনো ডক্টরকে দেখাতে পারি না? যে সাবিত্রী কখনোই ইয়েসুর মুখের উপর কথা বলেনি, কখনো তার উপর সন্দেহ করেনি, হঠাৎ করে সে এমন কথা বলায় ইয়েসু স্পষ্টই বুঝতে পারে সাবিত্রীর মনে সন্দেহ জেগেছে, আর এটা অন্য কারোর মাধ্যমে। ইয়েসুর তখন মনে পড়ে ইয়েসু মাতির হাতে নিতার আইডি কার্ড দেখেছিল, তার মানে নিতাই হয়তোবা তাকে কিছু বলেছে। আবার নিতা ইয়েসুর গোপনে সাবিত্রী দ্বারা মাথির ব্লাড স্যাম্পল নিয়ে ল্যাবে টেস্ট করায়, আর রিপোর্ট আসলে তারা বুঝতে পারে মাথির আসলে এমন কোনো সমস্যা নেই, ইয়েসু তাকে মেডিসিন দিয়ে এই অবস্থা বানিয়েছে। মূলত ছোটবেলায় মাথির যখন অনেক জ্বর হয়েছিল, তখন মাথিকে সুস্থ করতে ইয়েসু অনেক বিচলিত হয়ে পড়ছিল। সাবিত্রী তখন তাকে বলেছিল, আপনি যে ওকে নিয়ে এত চিন্তা করেন, বড় হলে তো ও ওর মতো চলে যাবে, তখন আপনি কি করবেন? সাবিত্রীর ওই কথাটি ইয়েসু গভীরভাবে চিন্তা করে। ইয়েসুর জীবনে মাথি ছাড়া কেউই ছিল না, তাই কোনোভাবে ইয়েসু চাচ্ছিল না মাথি যেন তার থেকে দূরে চলে যাক। এর জন্য মূলত মাথিকে সারা জীবন নিজের কাছে রাখতে সে মাথিকে ওই মেডিসিনগুলো দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী করে নিজের কাছে রেখে দিয়েছে। আর ওই রাতে মাথির অন্য ডাক্তারের বিষয়ে কথা বলার পর পরবর্তী দিনই সাবিত্রী নিয়ত দেখতে পায় নিতা নামে সেই মেয়েটি মারা গেছে। এমনকি খবর এটাও প্রকাশ করা হচ্ছে নিতাকে তার সাথে পড়া 3 জন ছেলে ধর্ষণ করে খুন করার পর এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু খবরে যাই দেখাক না কেন, সাবিত্রী স্পষ্টই বুঝতে পারে এটা ইয়েসুর কাজ, যে জন্য সাবিত্রী সন্দীপদের সাথে দেখা করেছিল। আর তারাও সাবিত্রীকে বলেছিল তারা মাথির সম্পর্কে আর ইয়েসুর সম্পর্কে সব তথ্য জানতে পেরেছে। তাই তারা মাথির আসল বাবা মাকে খুঁজে মাথিকে তাদের কাছে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। আর মাথির আসল বাবা মাকে খুঁজতে গিয়ে তারা ওই বাস অ্যাক্সিডেন্টের এফআইআর সম্পর্কে জানতে পারে। এই জন্য মূলত তারা ওই এফআইআর হ্যাক করার চেষ্টা করেছিল। সিন চলে আসে প্রেজেন্টে। সন্দীপরা অনুকে সোজাসুজি বলে দেয়, ওই দিন যে আমরা তোমার বোনকে কিডন্যাপ করে এনেছিলাম এটা আমরা জানতাম না। আর এতদিন পর অনু জানতে পারলো তার ছোট একটি বোনও আছে। অনু জানতে চায় মাথি এখন কোথায়। সন্দীপ জানায় ইয়েসুর কাছে, কারণ মনু তো তাকে ইয়েসুর কাছে রেখে এসেছে। এদিকে পুলিশ ইয়েসুর বাড়ি তল্লাশি করতে যায়, কিন্তু ইয়েসু এখান থেকে পালিয়েছে। অনুরা ইয়েসুকে খুঁজতে এখানে এসে পড়ে। সুতলারা ইয়েসুর বাড়িতে তল্লাশি করে বেশ কিছু ফ্লাইটের বুকিং টিকিট পায়। মূলত ইয়েসু চেন্নাই আসার পর থেকে প্রতিদিনই তার নামে এবং মাথির নামে এখান থেকে বিভিন্ন ডেস্টিনেশনের ফ্লাইট টিকিট বুক করে রেখেছিল। তবে এখানে আজকের টিকিট নেই,
তার মানে ইয়েসু হয়তো মাথিকে নিয়ে পালানোর প্ল্যান করেছে। সুদলায় তার একটি টিমকে এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। অনু এতদিন পর্যন্ত জানতো না তার একটি বোন ছিল, কিন্তু অনু এতটুকু বুঝতে পারছে ইয়েসু তো ভালো করে জানতো তারা হয়তোবা ইয়েসু পর্যন্ত পৌঁছে যাবে, ইয়েসু একসময় এক্সপোজ হয়ে যাবে। তাহলে ইয়েসু কেন নিজেকে লুকিয়ে রাখবে? ঠিক তখনই ভীমলা কল করে জানায় গণেশান ভীমলাকে বলেছে, আমি আমার মেয়েকে উদ্ধার করতে যাচ্ছি, ও কোথায় আছে আমি জানি। বলে ভীমলাকে অন্য ঘরে আটকে রেখে বের হয়ে গেছে। অনুর সাথে সাথে বাড়িতে ফিরে যায়। অনু ভালো করে জানে তার বাবা গুরুত্বপূর্ণ সবকিছু দেয়ালে লিখে রাখে, তাই তার বাবা যেহেতু বলেছে আমি কোথাও যাচ্ছি, নিশ্চয়ই তার বাবা ওই ঠিকানা এখানে লিখে রাখার কথা। আর খুঁজতে খুঁজতে অনু দেয়ালে সেই লেখাগুলো পেয়েও যায়। আর অন্যদিকে দেখা যায় গণেশান সেই পুরনো চার্চে এসেছে, যেই চার্চের অফিসে ইয়েসুর মা মানে ইয়েসুকে যে লালন পালন করেছিল ওই সিস্টার বসত। তবে এই জায়গাটি এখন পরিত্যক্ত। ইয়েসু গণেশানকে বেঁধে রেখেছে। সে গণেশানকে বলে আমি এক্সপোজ হয়ে গেছি, আর আমি ভালো করে জানতাম এটা একদিন প্রকাশ হয়ে যাবে, তবে এখন পালানোর মতো বা নতুন করে শুরু করার মতো শক্তি আমার মধ্যে নেই। ইয়েসু গণেশানকে একটি ইনজেকশন দিয়ে মেরে ফেলার প্ল্যান করে। তবে এর মধ্যে দেয়ালে ঠিকানা দেখে অনু এখানে এসে ইয়েসুর গোপনে মাথিকে সরিয়ে নেয়। আর মাথিকে না দেখে ইয়েসু তো পাগলের মতো করতে শুরু করে। ইয়েসু এদিক ওদিক খুঁজে কোথাও পাচ্ছে না। একদিকে ইয়েসু পাগলের মতো মাথিকে খুঁজে বেড়াচ্ছে, আর অন্যদিকে গণেশান অট্ট হাসি হাসছে। আবার ইয়েসু যখন মাথিকে খুঁজছিল তখন এক ফাঁকে অনু এসে তার বাবার হাতের বাঁধনও খুলে দিয়ে যায়। এতক্ষণে ইয়েসুও বুঝতে পারে এই সব কিছু অনুই করছে। এই জন্য সে ইঞ্জেকশনটি দিতে গণেশনের কাছে যায়। তবে এর মধ্যেই গণেশন অন্য একটি ইঞ্জেকশন নিয়ে ইয়েসুর শরীরে পুশ করে দেয়। মানে ইয়েসুর হাতে এখন আর 20 মিনিট সময় আছে, তারপর ইয়েসুও মারা যাবে। আর এরপরে ইয়েসুর সত্যিটা প্রকাশ করে। ইয়েসু জানায় ওই অ্যাক্সিডেন্টের রাতে ইয়েসু যখন অনুর মায়ের সার্জারি করেছিল তখনও অনুর মা জীবিত ছিল। তবে বাচ্চাটিকে পেয়ে ইয়েসুর মন পাল্টে যায়। ইয়েসুর এমনিতে কেউ ছিল না, তখন বাচ্চাটিকে নিজের কাছে রেখে দিতেই ইয়েসু ইচ্ছা করেই অনুর মাকে মরতে দিয়েছিল। আর পরবর্তীতে গণেশন যখন অনুকে নিয়ে অনুর মায়ের খোঁজে মর্চরিতে গিয়েছিল, ইয়েসু তখন তাদের বলেছিল অনেক কষ্টে সে বাচ্চাকে বাঁচাতে পারলেও মাকে বাঁচাতে পারেনি। তবে বাচ্চাকে মায়ের পাশে রেখে সে যখন হাত ধুতে গিয়েছিল এই ফাঁকে সেখান থেকে অন্য একজন মহিলা ওই বাচ্চাটাকে চুরি করে নিয়ে গিয়েছে। তখন খুব চতুরতার সাথে তার কাছে সাবিত্রীর বিবরণ দিয়েছিল যে এমন একজন মহিলা ওই বাচ্চাকে চুরি করেছে। সাথে ইয়েসু গণেশনকে এটাও বলে এখানে যা কিছু করেছে এগুলো এখানেই ভুলে যান, কারো কাছে শেয়ার করার প্রয়োজন নেই, এমনকি আপনার মেয়েকেও বলার প্রয়োজন নেই। ও হয়তো বা বড় হয়ে জানতে পারলে কষ্ট পাবে। যে জন্য গণেশন এতদিন পর্যন্ত অনুর কাছে সবকিছু গোপন রেখেছে। কিন্তু গণেশন তো জানতো তার মেয়ে জীবিত, আর তাকে কোনো এক মহিলা চুরি করে নিয়ে গিয়েছে। তাই এত বছর পর্যন্ত গণেশন প্রতি বছর ওই একই দিনে তার বাড়িতে বারবার গিয়েছে। সে ধারণা করত তার মেয়ে যদি জীবিত থাকে হয়তো কোনো একদিন তার বাড়িতে ফিরে আসতে পারে। আর গত বছর থেকে গণেশন তো সবকিছু ভুলে যেতে শুরু করেছে। কিন্তু গণেশন জানতো সবকিছু ভুলে গেলেও গণেশন কোনোদিনও তার মেয়ের ওই বিষয়টি ভুলতে চায়নি। যে জন্য ঘরের মধ্যে সে সবসময় ওগুলো লিখে রেখেছে, এমনকি তার ডায়েরির মধ্যে সবকিছু লিপিবদ্ধ করা ছিল। যে জন্য অ্যালজাইমার আক্রান্ত হওয়ার পরও যখনই সে ওই ডায়েরিটি দেখেছে তখনই তার সবকিছু মনে পড়ে গিয়েছে। ওই দিন গণেশনের থেকে ইয়েসু জানতে পেরেছিল অনুর মা তার মেয়ের নাম রাখতে চেয়েছিল মাথি, তাই ইয়েসু ওই নামটি রেখেছিল। আর এরপর মাথিকে দেখাশোনা করতে সাবিত্রীকে সাথে নিয়ে সে সেখান থেকে অন্য শহরে শিফট করে। সিন প্রেজেন্টে ইয়েসু পিছের ঘটনা বলতে বলতে গণেশনের বডিতেও একই রকম আরেকটি ইঞ্জেকশন পুশ করে দেয়। এদিকে অনু মাথির মুখ চেপে অন্য ঘরে আটকে রেখেছিল, কিন্তু মাথি বারবার ইয়েসুর কাছে যাওয়ার চেষ্টা করছে। এভাবে একসময় মাথি ইয়েসুর কাছে চলেও যায়। ইয়েসু তখন মাথিকে নিজের কাছে রেখে অনুকে মারতে চেষ্টা করছিল। ঠিক তখনই গণেশন মাথির পকেটে একটি স্কালপাল দেখে ওই স্কালপাল নিয়ে ইয়েসুর বুকে আঘাত করে। আর এরপরই অনু ইয়েসুকে পাশের রুমের মধ্যে আটকে রাখে। তবে যাওয়ার আগে সে গণেশনের বুকে আঘাত করেছে। এরপরই গণেশন অনুকে জানায় অনুর বাবা এবং মায়ের বয়সের পার্থক্য ছিল 10 বছর। প্রথম বাচ্চা জন্মানোর পর দ্বিতীয়বার যখন অনুর মা কনসিভ করেছিল অনুর বাবা তখন মনে করেছিল তাদের দ্বিতীয় বাচ্চার প্রয়োজন নেই, কিন্তু অনুর মা বাচ্চাটি রাখতে চেয়েছিল। আর এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। ওই রাতে অনুর মা অনুকে নিয়ে তার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু মাঝপথে তাদের অ্যাক্সিডেন্টের ঘটনাটি ঘটে। আর এরপর কি ঘটেছিল আমরা নিজে চোখে দেখেছি। অনু তখন অনেক ছোট ছিল, এই জন্য অনুর বাবা অনুর থেকে সবকিছু গোপন রেখেছিল। মারা যাওয়ার আগে অনুর বাবা অনুকে এটা বলে যায়, তোমাকে আমি যে স্টোরির কথা বলেছিলাম তার অর্ধেকটা আমি কমপ্লিট করেছি, বাকি স্টোরি সম্পর্কে তুমি জানো, তাই আমি মারা যাওয়ার পর ওই স্টোরিটা তুমি কমপ্লিট করবে। যে জন্য গণেশন মারা যাওয়ার পর অনু মাথিকে তার বাড়িতে নিয়ে আসে। আর গণেশনের শেষ ইচ্ছা মতো
অনু সেই স্টোরিটি কমপ্লিট করে এবং নভেম্বর স্টোরি নামে একটি বই প্রকাশ করে। এটা ছিল নভেম্বর স্টোরি গল্প। তো সিরিজটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।